চাঁপার গন্ধ লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত। রাত তখনও শেষ হতে বাকি আছে। বাইরে আবছা আবছা একটা অন্ধকার। টেলিফোনের শব্দে কিরিটির ঘুমটা ভেঙে গেল। বেশ কিছুক্ষণ ধরেই বাজছিল ফোনটা। অলস শিথিল হাতটা বাড়িয়ে রিসিভারটা কোনো মতে তুলে নিল। হ্যালো, কিরিটিবাবু আছেন? কে কথা বলছেন? আমি সন্দীপ রায়, ম্যান্ডিভিলা গার্ডেন থেকে বলছি। কে সন্দীপ রায়? আপনি আমাকে চিনবেন না মিস্টার রায়, কারণ আপনার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় নেই। আপনি কি মিস্টার রায়, মানে কিরিটি রায়? জি হ্যাঁ, বলুন। আমার ব্যক্তিগত একটা বিশ্রী ব্যাপার ঘটেছে। আপনার পরামর্শ ও উপদেশ আমার একান্ত প্রয়োজন। ফিসের জন্য ভাববেন না। কি হয়েছে? ফোনে বলতে পারছি না কিরিটিবাবু, সম্ভব নয়। যদি দয়া করে একবার আসেন এখনই। থানায় ফোন করুন। করেছি, এখনও তারা আসেনি। আর আসলেও তারা ব্যাপারটার কোনো সুরাহা করতে পারবে বলে আমার মনে হয় না। আপনি যদি দয়া করে একবার আসেন। আমি বড় বিপদে আছি মিস্টার রায়। টেবিলের ওপর রক্ষিত ঘড়িটার দিকে একবার তাকালো কিরিটি। গ্রীষ্মের রাত্রি শেষ, এখনও আলো ফোটেনি ভালো করে। 5:30। কৃষ্ণা জিজ্ঞাসা করে, কে গো, এত সকালে কার সঙ্গে কথা বলছো? কে এক সন্দীপ রায়। কি হয়েছে? ভদ্রলোকের বাড়িতে কিছু একটা ঘটেছে, যার জন্যে আমার পরামর্শ চান। এখনই যাবে নাকি? না, চা খেয়ে যাব, কিরিটি বলল। কৃষ্ণা উঠে বাইরের বারান্দায় গিয়ে ইলেকট্রিক স্টোভে জল চাপিয়ে দিল। বেরুতে বেরুতে প্রায় 6:15 হয়ে গেল। গড়িয়াহাট থেকে ম্যান্ডিভিলা গার্ডেন বেশি দূর নয়। ম্যান্ডিভিলা গার্ডেনের নম্বর বাড়িটা খুঁজে পেতে কষ্ট হয় না। গেটের পাশেই বাড়ির নম্বর ও বাড়ির মালিকের নাম, সন্দীপ রায়, ইংরেজি হরফে লেখা। লোহার গেট পার হয়ে সে দোতলা বাড়িটা দেখলেই বোঝা যায় যার বাড়ি, অর্থাৎ সন্দীপ রায়। লোকটি কেবল ধনীই নয়, লোকটার রুচিও আছে। পোর্টিকোর নিচে একটা ঝকঝকে সাদা রঙের ফিয়াট দেখা যাচ্ছে। কিরিটির ড্রাইভার হর্ন দিতেই একজন নেপালি দারোয়ান এসে গেটটা খুলে দিল। কিরিটির গাড়ি ভেতরে প্রবেশ করল। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিরিটি। পুলিশ অফিসার বা পুলিশের জিপ দেখতে পেল না। থানা থেকে তাহলে কেউ এখনও আসেনি। কিরিটি গাড়ি থেকে নামবার আগেই পোর্টিকোতে মধ্যবয়সী এক ভদ্রলোক এসে দরজার সামনে দাঁড়ালেন। পরনে রাতের পোশাক তখনও, পায়জামা ও ড্রেসিং গাউন। মাথার চুল কাঁচায় পাকায় মেশানো, রুক্ষ এলোমেলো। চোখে শৌখিন সোনার ফ্রেমের চশমা। মিস্টার রায়, ভদ্রলোক কিরিটির দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, আমি সন্দীপ রায়, আসুন। পুলিশ এখনও আসেনি? না। দুজনে ড্রয়িং রুমে প্রবেশ করল কাঁচের দরজা ঠেলে। দরজায় ডোর ক্লোজার লাগানো। ড্রয়িং রুমটি বেশ বড় আকারের, সোফা সেটে সাজানো। কিরিটি সন্দীপ রায়ের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মিস্টার রায়? মনে হচ্ছে ভদ্রলোক ইতস্তত করেন, কেমন যেন একটু দ্বিধাগ্রস্ত। আপনি উপরে চলুন দয়া করে একবার মিস্টার রায়। উপরে? হ্যাঁ, প্লিজ চলুন। কিন্তু ব্যাপারটা কি? কাল রাত্রে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। প্রতি বছরই ম্যারেজ অ্যানিভার্সারি করি আমরা। কাল সেই বিবাহ বার্ষিকী ছিল আমাদের। রাত্রে 2-4 জন ঘনিষ্ঠ বন্ধুকে খেতে বলেছিলাম। তারপর রাত 11টায় পার্টি শেষ হবার পর একে একে বন্ধুরা ও তাদের স্ত্রীরা বিদায় নিলেন। আমার স্ত্রী ললিতা ওপরে চলে গেল। আমার অফিসের কয়েকটা জরুরি কাজ ছিল। নিচের পাশের ঘরটাই আমার অফিস রুম। ওই ঘরে গিয়ে ঢুকি। ঘণ্টাখানেক পরে ওপরে গেলাম। রাত তখন 12:30। ভদ্রলোক থামলেন। বলুন। ওপরে গিয়ে শোবার ঘরে ঢুকে দেখি কি, আমার স্ত্রী ললিতা কাল রাত্রের সেই দামি বেনারসি পরনে একটা ডিভানের উপরে বসে আছে। তার মাথাটা বুকের পরে ঝুলে পড়েছে। কাছে গিয়ে ডাকতেই বুঝলাম শি ইজ নো মোর। ললিতা বেঁচে নেই, মারা গেছেন। হ্যাঁ, শিওর ডেড। সন্দীপবাবু, আপনি কাল রাত্রে শেষ জীবিত আপনার স্ত্রীকে কখন দেখেছিলেন? আমার স্ত্রী ললিতার কাল শরীরটা একটু খারাপ ছিল। তা সত্ত্বেও অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়ন করেছিলেন। রাত 10:30টার পরে, কি 11:15 নাগাদ। আর যখন মাত্র আমার এক ঘনিষ্ঠ বন্ধু অমিতাভ ও তার স্ত্রী ছিল, ওদের কাছ থেকে বিদায় নিয়ে উপরে চলে যায়। ওই শেষ ললিতাকে আমি জীবিত দেখি। তারপর রাত 12টা নাগাদ উপরে এসে দেখছেন তো এই অবস্থায় দেখছি।
সন্দীপ রায়ের কথা শেষ হলো। একজন ভৃত্য এসে ঘরের বাইরে দাঁড়িয়ে বলল, থানা থেকে দারোগাবাবু এসেছেন, উপরে এই ঘরে পাঠিয়ে দে। ভৃত্য চলে গেল। সন্দীপবাবু, আপনার বাড়িতে আপনারা স্বামী স্ত্রী ছাড়া আর কজন লোক আছে? আমার কোনো ইস্যু নেই, তাই বছর 5 হলো আমার দিদির এক ছেলে বাদলকে এখানে এনে রেখেছি। সে এখানেই থাকে, বিএসসি পড়ে প্রেসিডেন্সিতে। আছে সে? না, দিন 5 হলো আমার দিদির অসুখের সংবাদ পেয়ে তার মাকে দেখতে বালুরঘাটে গিয়েছে। আর চাকর বাকর? 2 চাকর, নিতাই নিরঞ্জন, ঝি বসুধা, ঠাকুর মিসিরলাল, ড্রাইভার ভবেশ মহাপাত্র। বাইরে জুতোর শব্দ পাওয়া গেল। থানার ওসি নির্মল লাহিড়ী ও 2 কনস্টেবল এসে ঘরে ঢুকল। আমি যাদবপুর থানা থেকে আসছি, নির্মল লাহিড়ী। মিস্টার রায় আপনি? মিস্টার লাহিড়ীর সঙ্গে কিরিটির পূর্ব পরিচয় ছিল। কিরিটিকে চিনতে পেরেই সে সম্বোধন করল। কিরিটি মৃদু হেসে বলল, সন্দীপবাবু আমাকে ভোরে ডেকে পাঠিয়েছিলেন ফোনে। ব্যাপারটা কি? সন্দীপবাবুর স্ত্রী, ওই যে ওকে কাল রাত 12টায় ওইভাবে মৃত অবস্থায়। রাত 12টায় জানা গেছে উনি মৃত? হ্যাঁ। কোনো ডাক্তারকে ডাকা হয়েছিল? না, সন্দীপবাবু বললেন, ললিতা যে মারা গিয়েছে বুঝতেই পেরেছিলাম ওকে দেখেই, তাই আর ডাক্তার ডাকিনি। আপনি দেখেই বুঝেছিলেন উনি মারা গেছে? হ্যাঁ, ভেবেছি। কি থামলেন কেন বলুন? আগেও ললিতার 2 হার্ট অ্যাটাক হয়েছে। ভেবেছিলাম শি ডায়েড অফ অ্যানাদার শক। তাছাড়া ওর মুখ ও হাত একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। তবু শেষ পর্যন্ত আমি থানায় আপনাদের ফোন করি। কেন ফোন করেছিলেন থানায়? নির্মল লাহিড়ী সুধান। বুঝতেই পারছেন আমার স্ত্রী, ওর মৃত্যুটা কেমন একটু অস্বাভাবিকই লেগেছিল আমার কাছে। হঠাৎ ওইভাবে কেন মারা গেল ললিতা? কিরিটি সন্দীপ রায়ের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ওর কথাগুলো শুনছিল। গলার স্বরে কোনো রকম কম্পন বা উত্তেজনা নেই, বেশ শান্ত ধীর কথা বলার ভঙ্গি। ঠিক এমনি কণ্ঠস্বরী শুনেছিল আজ ফোনে শেষ রাত্রে। তাহলে সন্দীপবাবু, আপনার স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক একটা আকস্মিক স্ট্রোক বলেই মনে হয়? হ্যাঁ, তাছাড়া আর কি হতে পারে? আমি তো ভেবেই পাচ্ছি না অফিসার। তাই যদি হয়ে থাকে তো ময়না তদন্তেই সেটা জানা যাবে, কিরিটি বলে। সন্দীপ রায় কোনো জবাব দিলেন না কিরিটির কথার। আবার কিছুক্ষণ পরে অফিসার বললেন, সন্দীপবাবু, আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। কি জানতে চান বলুন? ধরুন যদি আপনার স্ত্রীর স্বাভাবিক মৃত্যু না হয়ে কোনো রকম অস্বাভাবিক মৃত্যুই হয়ে থাকে। অস্বাভাবিক মৃত্যু? হ্যাঁ, সেদিকটাও ভাবতে হবে বই কি। আপনি যখন নিচে ছিলেন আপনার স্ত্রী একা এই ঘরের মধ্যে ছিলেন। কেউ গতরাত্রে তাকে হত্যাও তো করে থাকতে পারে। হত্যা? কি বলছেন আপনি অফিসার? কেউ ললিতাকে হত্যা করতে যাবে কেন? করতেও তো পারে। না না, এ আমি বিশ্বাস করি না। ধরুন যদি তাই হয়ে থাকে, কাউকে আপনি সন্দেহ করেন কি? আমি ভাবতেই পারছি না কথাটা, তা কি সন্দেহ করব? কারো কোনো উদ্দেশ্য সাধনের জন্যও তো হত্যা করতে পারে। না না, অ্যাবসার্ড, অসম্ভব, সন্দীপ রায় বললেন। কিরিটি এবার বলল, আপনি তাহলে কাউকে সন্দেহ করেন না? না। ঠিক আছে নির্মলবাবু, আপাতত তাহলে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠান। কিরিটি অতঃপর বিদায় নিল। ওই দিনই রাত্রে কিরিটি থানা অফিসার নির্মল লাহিড়ীকে ফোন করল। নির্মলবাবু, আজকের ব্যাপারটা আমার কিন্তু গোলমেলে মনে হচ্ছে। আমারও তাই মনে হয় মিস্টার রায়। দেখা যাক ময়না তদন্তের রিপোর্টে কি আসে। এরপর নির্মল লাহিড়ী কিরিটিকে গুছিয়ে শেষোক্ত রিপোর্টটা দিয়েছেন। 4 জোড়া স্বামী স্ত্রী, একজন অকৃতদার। ওই ব্যাপার নিয়েই পরের দিন কিরিটির সঙ্গে থানা অফিসার নির্মল লাহিড়ীর কথা হচ্ছিল। ব্যাপারটা তাহলে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক নয়, কিরিটি বলল। না, মনে হচ্ছে খুন, ভদ্রমহিলা খুন হয়েছেন। সন্দীপবাবুকে ময়না তদন্তের রিপোর্টটা জানিয়েছেন মিস্টার লাহিড়ী? না, তবে ময়না তদন্তের রিপোর্টটা পাবার পর আমি সন্দীপ লাহিড়ীকে কিছু প্রশ্ন করার জন্যে তার সঙ্গে দেখা করেছিলাম। কিছু নতুন তথ্য পেলেন? পেয়েছি। কি? ভদ্রমহিলার হাইপার টেনশন ছিল এবং সঙ্গে ডায়াবেটিস। ব্লাড সুগার এক সময় উঠেছিল 80-তে। সেই থেকে নিয়মিত প্রত্যহ ইনসুলিন ইঞ্জেকশন নিতেন। ডাক্তার এসে দিত ইনসুলিন? না, নিজে নিজেই নিতেন। তবে ওই দুর্ঘটনার দিন ইঞ্জেকশন নিতে ভুলে গিয়েছিলেন কাজের মধ্যে ব্যস্ত থাকায়। আর কোনো প্রশ্ন করেননি?
না, কয়েকটা সংবাদ আরও আপনাকে জানতে হবে মিস্টার লাহিড়ী। বলুন, কি জানতে হবে? ওদের স্বামী স্ত্রী সন্দীপবাবু ও ললিতা দেবীর মধ্যে সম্পর্ক কী রকম ছিল সে সংবাদ আমি নিয়েছি মিস্টার রায়। স্বামী ও স্ত্রীর মধ্যে খুব গভীর ভালোবাসা ছিল। সন্তান না হওয়ার জন্য সন্দীপবাবুর মনে মনে কোনো দুঃখ না থাকলেও ললিতা দেবীর মনের মধ্যে একটা গভীর দুঃখ ছিল, যে কারণে ললিতা দেবী নাকি মাঝে মধ্যে বলতেন, আমি মরে গেলে তুমি আবার বিবাহ করো। আর একটা কথা নাকি ইদানিং প্রায়ই ললিতা দেবী তার স্বামীকে বলতেন, আমি আর বেশি দিন নেই, মানে তিনি শিগগির মারা যাবেন এমন ধারণা হয়তো হয়ে গিয়েছিল তার মনে। তাই নাকি? হ্যাঁ। ভালো কথা। তার যে ভাগ্নেটি বালুরঘাট গিয়েছিল সে ফিরেছে। সন্দীপ রায়ের ভাগ্নে বাদলবাবুও সন্দীপবাবুর কাছ থেকে ট্রাঙ্ক কল পেয়ে পরের দিনই সন্ধ্যায় ফিরে আসেন, মানে মৃত্যুর পরের দিন সন্ধ্যায়। বাদলবাবুকে কিছু জিজ্ঞাসা করেননি? না, সে তো ঘটনার সময় স্পটেই ছিল না। তাহলেও তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানবার আছে মিস্টার লাহিড়ী। আরও একটা ব্যাপার আমাদের জানতে হবে। কি বলুন তো? সে রাত্রে অতিথিরা কখন কে এসেছিলেন, কখন কে চলে যান, এবং তাদের উপস্থিতির মধ্যে কিছু সে রাত্রে ঘটেছিল কিনা, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত। হ্যাঁ, ভালো কথা মিস্টার রায়। সন্দীপবাবুর বন্ধুদের প্রত্যেকের ঠিকানা আমি জেনে এসেছি ওই দিনই সন্দীপবাবুর কাছ থেকে। ভালো করেছেন। আপনাকে একটা কাজ করতে হবে। ওরা তো নিশ্চয়ই শুনেছেন ললিতা দেবীর সে রাত্রে মৃত্যুর কথা। হ্যাঁ, ওরা জানে। সন্দীপবাবুই সকলকে জানিয়েছেন সেই রাত্রেই হঠাৎ হার্ট ফেল করে ললিতা দেবীর মৃত্যু হয়েছে। এক কাজ করেন, ওদের সকলকে একদিন থানায় ডেকে আনুন। ডেকে আনবো? হ্যাঁ, ওদের জানিয়ে দেবেন তারা যা জেনেছেন তা সত্য নয়। সন্দীপ রায়ের স্ত্রী ললিতা দেবীর মৃত্যু স্বাভাবিক নয়, তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। বেশ, যা বলছেন তাই করব। তাহলে আপনি জানিয়ে দিতে চান যে ললিতা দেবীকে হত্যা করা হয়েছে? হ্যাঁ। নির্মল লাহিড়ী কিরিটির কথা মতো দুর্ঘটনার রাত্রে সন্দীপ রায়ের বিবাহবার্ষিকীর পার্টিতে যারা যারা উপস্থিত ছিলেন সকলকেই এক এক করে জানিয়ে দিলেন ললিতা দেবী সে রাত্রে খুন হয়েছেন, এবং এও ওই সঙ্গে জানিয়ে দিলেন থানায় প্রত্যেককে রিপোর্ট করবার জন্য। সেখানে তাদের কিছু জিজ্ঞাসাবাদ করা হবে ললিতা দেবী সম্পর্কে। প্রথমে এলেন প্রফুল্ল রায়। তার স্ত্রী নীলা রায় অসুস্থ বলে আসতে পারেননি। ইতিমধ্যে সংবাদপত্রে ললিতা দেবীর ব্যাপারটা প্রকাশিত হয়েছিল এবং তার মৃত্যুর ব্যাপারটা বড় রহস্যজনক, এবং পুলিশ মনে করছে মৃত্যুটা স্বাভাবিক নয়, তাকে হত্যা করা হয়েছে। বেলা তখন 10টা হবে। থানায় বড়বাবুর ঘরে মিস্টার লাহিড়ী ও কিরিটি পাশাপাশি দুটো চেয়ারে বসেছিল। প্রফুল্ল রায় একটা চেয়ারে মুখোমুখি বসেছিল। মিস্টার লাহিড়ী, সংবাদপত্রে দেখলাম ললিতা দেবীর ব্যাপারটা ছাপা হয়েছে। লাহিড়ী বললেন, হ্যাঁ, পুলিশই ওই সংবাদটা সংবাদপত্রে প্রকাশের জন্য দিয়েছে। মৃত্যুটা অস্বাভাবিক বলছেন কেন? আমি জানি এর আগেও ওর দুটো অ্যাটাক হয়েছিল। হত্যাকারী আমাদের ধারণা ওইটাই কাজে লাগিয়েছে, মিস্টার লাহিড়ী বললেন। আপনাদের তাহলে ধারণা মিসেস রায়কে সত্যি সত্যি হত্যা করা হয়েছে? হ্যাঁ প্রফুল্লবাবু, এবারে কথা বলল কিরিটি। হত্যাই নয় কেবল, সুপরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে, এবং সেটা প্রিপ্ল্যান্ড। কি বলছেন কিরিটিবাবু? ললিতা দেবীকে হত্যা করবে কে, আর কেনই বা হত্যা করবে? আমি তো ভাবতেই পারছি না, প্রফুল্ল রায় বললেন। তাকে কে সেই রাত্রে হত্যা করেছে সেটা প্রকাশ হবেই, অন্তত কিরিটিবাবু যখন এর মধ্যে জড়িয়ে পড়েছেন। কিরিটিবাবু? সন্দীপবাবুই কিরিটিবাবুকে ফোনে ডেকে সাহায্য চেয়েছিলেন, তাই নাকি? হ্যাঁ, আর উনিই বললেন ললিতা দেবীর মৃত্যুটা স্বাভাবিক নয়। ময়নাতদন্তেও সেটা প্রমাণিত হয়েছে। তীব্র হাইড্রোসায়ানিক অ্যাসিড বিষের ক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে। বলেন কি, বিষ? হ্যাঁ, তীব্র বিষ। কখন কিভাবে তাকে সে বিষ দেওয়া হলো? প্রফুল্ল রায়ের সবিস্ময় প্রশ্ন। প্রফুল্লবাবু কিরিটি প্রশ্ন শুরু করে, সে রাত্রে কখন আপনারা সন্দীপবাবুর গৃহে গিয়েছিলেন এবং কতক্ষণ ছিলেন? সন্ধ্যার পরেই, এই 6:30 হবে। চলে আসি 10:30টার কিছু পরে। সে রাত্রে আপনাদের সেখানে যাওয়া থেকে চলে আসা পর্যন্ত যা যা ঘটেছিল সব বলুন। ঘটবে আর কি, একটা ঘরোয়া পার্টি। ললিতা দেবী খুব ভালো গান করেন। তার গান কিছু অল্প অল্প সকলে মিলে, তারপর বুফে ডিশের ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া করা হয় এবং চলে আসি এক এক করে আমরা। আপনারা যতক্ষণ ছিলেন ললিতা দেবীও নিশ্চয় ছিলেন?
হ্যাঁ ছিলেন, অন্তত আমরা যখন চলে আসি আমি আর নীলা, তিনি তো ছিলেন। তার কথাবার্তা বা ব্যবহারে একেবারে নর্মাল মনে হয়েছে। আচ্ছা, ওদের সঙ্গে তো আপনাদের অনেক দিনের পরিচয়। হ্যাঁ, ওদের স্বামী স্ত্রী সম্পর্ক কেমন ছিল? খুব ভালো। কোনো মনোমালিন্য দেখেননি কখনো? না, অন্তত হলেও আমার জানা নেই, শুনিও নি কিছু কখনো। আচ্ছা, ওদের কোনো ইস্যু তো ছিল না? সেজন্য ওদের স্বামী স্ত্রীর মনের মধ্যে কোনো দুঃখ ছিল না? না, বরং ও ব্যাপারে দুজনেই যেন খুশি ছিলেন। এবং কতদিন ওদের বলতে শুনেছি, বিরাট একটা ঝামেলার দায়িত্ব থেকে দুজনই মুক্তি পেয়েছেন ঈশ্বরের দয়ায়। ওদের একটি ভাগ্নে ওদেরই কাছে থাকে না? হ্যাঁ, ইদানিং তা প্রায় বছর 3 হবে। একটি সন্তান না থাকায় ওরা দুজনেই যেন অসহায় বোধ করছিলেন। তাই ওদের ভাগ্নে বাদলকে এনে ওদের কাছেই রাখেন। বাদলকে ওরা স্বামী স্ত্রী খুব ভালোবাসতেন। বাদলও ওদের খুব ভালোবাসে। বাদল ছেলেটি কেমন? বিনয়ী, নম্র, কর্তব্যপরায়ণ। আচ্ছা প্রফুল্লবাবু, ললিতা দেবী হাইপার টেনশনে ভুগছিলেন শুনেছি। ব্লাড প্রেশারও বেশি ছিল, ডায়াবেটিসও ছিল। গত 2-3 বছর থেকেই 2টো মাইল্ড অ্যাটাকও হয়ে গিয়েছিল ললিতার। আপনি মনে হচ্ছে ওদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন? হ্যাঁ, প্রায় প্রতিদিনই বিশেষ কোনো কাজে আটকা না পড়লে সন্ধ্যায় সন্দীপের বাড়ি যেতাম। 2-3 ঘন্টা আড্ডা দিতাম। কোনো কোনো রাত্রে ডিনার শেষ করে ফিরতাম। সন্দীপবাবু ড্রিঙ্ক করতেন? হ্যাঁ, তবে খুব বেশি নয়। শুধু সন্দীপ কেন, ললিতাও মাঝে মধ্যে ড্রিঙ্ক করতেন। আপনি? আমি ড্রিঙ্ক করি। আপনারা 3জনেই ড্রিঙ্ক করতেন? করতাম। একসঙ্গে ড্রিঙ্ক করবার আলাদা একটা আনন্দ আছে, জানেন তো। ঠিক আছে প্রফুল্লবাবু, আবার প্রয়োজন হলে কিন্তু আপনাকে এখানে ডেকে পাঠাবো। নিশ্চয় পাঠাবেন, আসব। প্রফুল্ল রায় ঘর থেকে বের হয়ে যাবার পরে ঘরে এলেন বিজয় সামন্ত ও মণিমালা, স্বামী স্ত্রী। মণিমালা তার স্বামীকে একা পুলিশের সামনে আসতে দেয়নি। লাহিড়ী বললেন, বসুন, আপনাদের কষ্ট দেবার জন্য দুঃখিত। কথা বললেন মণিমালাই, আপনাদের কি করে ধারণা হলো যে ললিতাকে হত্যা করা হয়েছে? আমাদের অনুমান তাই, লাহিড়ী বললেন শান্ত গলায়। অনুমান? হঠাৎ অমন অনুমান কেন করলেন? হঠাৎ কেন করব? ময়নাতদন্তের রিপোর্টই বলছে মৃত্যুর কারণ। তিনি নিশ্চয়ই সুইসাইড করেননি? না না, অমন সুখী দম্পতি আত্মহত্যা করতে যাবে কেন? তাই যদি না হয়ও নিশ্চয়ই কেউ তাকে খুন করেছে বিষ দিয়ে। কে করবে তাকে খুন? তার স্বামীও তো করতে পারেন। সন্দীপ রায় আপনার বন্ধু। কি বলছেন মিস্টার লাহিড়ী? সন্দীপ ললিতাকে খুন করেছে? শুধু অ্যাবসার্ড নয়, অসম্ভব। এ দুনিয়ায় কি না সম্ভব আর কি না সম্ভব নয় ভাবতে পারবেন না মিস্টার সামন্ত। কিন্তু যাক সে কথা। কিছু প্রশ্ন আপনাকে করতে চাই সন্দীপ রায় ও ললিতা দেবী সম্পর্কে। কি জানতে চান বলুন? সেদিন কখন আপনারা গিয়েছিলেন, কখন চলে আসলেন? লাহিড়ীর প্রশ্নের জবাব দিল মণিমালা সামন্ত, বিজয় সামন্তর স্ত্রী। আমরা 7:45টার দিকে গিয়েছিলাম, আর রাত 11টায় চলে আসি। আপনাদের সঙ্গে তো ওদের খুব ঘনিষ্ঠতা ছিল। হ্যাঁ, অনেক দিনের আলাপ পরিচয় তো। তাছাড়া আমরাও প্রায়ই ওদের বাড়িতে যেতাম, ওরাও আসতেন প্রায়ই। এছাড়াও আমাদের মধ্যে নিয়মিতই ফোনে কথা হতো। আচ্ছা, সেদিন ললিতা দেবী কতক্ষণ ছিলেন আপনাদের সঙ্গে? সব সময়ই। একবারও ঘরের বাইরে যাননি? বোধহয় না, আমার যতদূর মনে আছে ললিতা ঘরের বাইরে একবারও যায়নি। আগাগোড়াই কথা বলে চলছিল মণিমালা সামন্ত, বিজয় সামন্তর স্ত্রী। ললিতা দেবীর হাই ব্লাড প্রেশার ছিল, ডায়াবেটিস ছিল, জানেন নিশ্চয় মিসেস সামন্ত? জানি বই কি। ডায়াবেটিসের জন্য উনি নিয়মিত ইনসুলিন নিতেন, জানেন? জানবো না কেন, জানি। কতদিনই তো তাকে নিজে নিজে ইনসুলিনের ইঞ্জেকশন নিতে দেখেছি। প্রতিদিনই নিতেন ইঞ্জেকশন? কিরিটি সুধাই। হ্যাঁ, রোজ ইঞ্জেকশন নিত ললিতা। ওর শোবার ঘরেই ইনসুলিনের ফাইল ও সিরিঞ্জ, স্পিরিট ছোট একটা ত্রিপয়ের উপরেই রাখা থাকতো। আর একটা কথা মিসেস সামন্ত, সন্দীপবাবু ঘরের বাইরে যান কি? হ্যাঁ, বার 3 গিয়েছিল, আমার যদ্দূর মনে পড়ছে, জবাব দিল এবারে বিজয় সামন্ত। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের হয়তো মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হতে পারে ওই হত্যার অনুসন্ধানের ব্যাপারে। নিশ্চয়ই যখন বলবেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। বিজয় সামন্ত ও মণিমালা সামন্ত তারপর বিদায় নিল। এবারে তৃতীয় ব্যক্তি এলেন সব্যসাচী চৌধুরী, বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, বর্তমানে বিরাট একটা কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বয়স ভদ্রলোকের খুব বেশি নয়, 35 থেকে 40-এর মধ্যেই হবে। যাকে বলে রীতিমতো সুশ্রী চেহারা। দেহের গঠনটাও সুন্দর,
পরনে দামি অ্যাশ কালারের স্যুট, মুখের উপর সরু গোঁফের রেখা, ব্যাকব্রাশ করা মাথার চুল, চোখে সোনার দামি ফ্রেমের চশমা, মুখে দামি পাইপ, নিজেই একটা চেয়ার টেনে বসলেন। ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ জেন্টলম্যান? সব্যসাচী চৌধুরীর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তার দিকে তাকিয়েছিল কিরিটি এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আগন্তুককে। ভদ্রলোকের কণ্ঠস্বরটি বেশ ভরাট। আপনার নাম সব্যসাচী চৌধুরী? কিরিটি প্রথমে কথা বলল। ইয়েস। আপনার কনস্ট্রাকশন বিজনেস আছে? ইয়েস, চৌধুরী অ্যান্ড চ্যাটার্জি প্রাইভেট লিমিটেড, পার্ক স্ট্রিটে। আপনার অফিস ওইখানেই? হ্যাঁ, অবশ্যই। বাড়িতে একটা চেম্বার আছে এই ম্যান্ডিভিলা গার্ডেনে, সন্দীপ রায়ের বাড়ির খুব কাছাকাছি, 3খানা বাড়ির পরই, 5তলা ফ্ল্যাট সিস্টেমের ম্যানশন। আপনার ম্যানশনের কোনো নাম নেই? আছে, ললিত লবঙ্গলতা আমার ম্যানশনের নাম। আমি ওই ম্যানশনের সম্পূর্ণ দোতলাটা নিয়ে থাকি। বাকি 1তলা, 3তলা, 4তলা, 5তলা ফ্ল্যাট সিস্টেমে ভাড়া দেওয়া আছে। মোট 12টা ফ্ল্যাট। কথাগুলো কোনো প্রশ্ন করবার আগেই গড়গড় করে বলে গেলেন সব্যসাচী চৌধুরী। কণ্ঠস্বরের মধ্যে বেশ একটা ভ্যানিটির সুর। আপনি তাহলে একজন বিরাট ব্যক্তি দেখছি। না না, যৎসামান্য। ওই যা বললাম, আমি একজন সেলফ মেড ম্যান। ইঞ্জিনিয়ারিং পাশ করে রুড়কি থেকে সঙ্গে সঙ্গে ব্যবসা শুরু করি। I was only 29 at that time. Now I am 40 there. যথেষ্ট করেছেন। এ সাকসেসফুল পারসন মশাই আপনি। আচ্ছা মিস্টার চৌধুরী, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। কিরিটি প্রশ্নটা করল। নিশ্চয়ই, কি জানতে চান বলুন। মানে সন্দীপবাবুর বিবাহবার্ষিকীর উৎসবে আপনি বিজয় সামন্ত ও তার স্ত্রী মণিমালা, রাঘব মল্লিক ও তার স্ত্রী সুধা দেবী, প্রফুল্ল রায় ও তার স্ত্রী লীলা রায়, প্রতুল সাহা ও তার স্ত্রী সঞ্চিতা সাহা ছাড়া আর কেউ কি ছিলেন? না তো। অমিতাভবাবু ও তার স্ত্রী ছিলেন না? সব্যসাচী চৌধুরী এবার হেসে ফেললেন। হাসছেন যে? ওই নামটা কোথায় কার কাছ থেকে শুনলেন? সন্দীপবাবুর মুখেই শুনেছি। হ্যাঁ, ছিলেন। ছিলেন? হ্যাঁ, আমাদের বন্ধু প্রতুল সাহারই পেন নাম অমিতাভ। তাই নাকি? হ্যাঁ, ওই নামই প্রতুল সাহা লেখেন কাগজে। অমিতাভ নামটা তাই হয়তো শুনেছেন সন্দীপের কাছে। সন্দীপ বরাবরই প্রতুলকে অমিতাভ নামে ডাকে, তাই হয়তো ওই নামটা আপনাকে সে বলেছিল। আসলে কি জানেন মিস্টার রায়, সন্দীপের স্ত্রী ললিতা কখনো ওই প্রতুল নামটা পছন্দ করত না। তাছাড়া ললিতা ছিল অমিতাভের প্রচণ্ড ফ্যান। ফ্যান? হ্যাঁ, আরও একটা কথা আপনাকে বলি। প্রতুলের সঙ্গে কলেজ লাইফেই সন্দীপের সঙ্গে আলাপ। সেই সূত্রে সন্দীপ প্রায়ই প্রতুলের বাড়ি যেত। একসময় সন্দীপের স্ত্রী ললিতার সঙ্গে প্রতুলের শুনেছি নাকি খুব ঘনিষ্ঠতাও ছিল। ওরা নাকি পরস্পরকে ভালোওবাসত। কিন্তু শেষ পর্যন্ত কি বলুন? ললিতার সঙ্গে সন্দীপের বিবাহ হলো। এ কথা আপনি জানলেন কি করে? প্রতুলের মুখেই শুনেছি। সন্দীপবাবু তাদের মানে প্রতুল ও ললিতা দেবীর পূর্ব ঘনিষ্ঠতার কথা আপনাকে কখনো বলেননি? না, আমার কি মনে হয় জানেন কিরিটিবাবু? কি? ললিতা পরেও মানে বিয়ের পরেও প্রতুলকে ভুলতে পারেনি। কি করে বুঝলেন? তা কি আর বোঝা যায় না? কথাবার্তা থেকেই অনেক সময় সে ধরনের ভালোবাসার ব্যাপারটা ধরা পড়ে। আপনার সঙ্গেও বোধহয় প্রতুল ও সন্দীপবাবুর খুব ভাব ছিল। আমিও তো ওদের খুব পরিচিত ছিলাম এক সময়। পরবর্তীকালে সেই ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছিল অবশ্যই। তাহলে সেই স্কটিশ চার্চ কলেজ থেকেই আপনাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য গড়ে উঠেছিল? না, আরও ছিল। স্কটিশে যখন আইএসসি পড়ি তখন বাদুড়বাগানে একটা সাহিত্যিক আসর ছিল, নাম তার সন্ধ্যা বাসর। ওখানে আমাদের মানে আমার, সন্দীপ, প্রতুল ও ললিতার নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। প্রতি শনিবারে শনিবারে আসর বসত। প্রতুলই অবশ্যই ছিল প্রধান উদ্যোক্তা এবং সবচাইতে বেশি উৎসাহী সভ্য। তাহলে দীর্ঘদিনের আলাপ আপনাদের পরস্পরের মধ্যে? তা বলতে পারেন। অবশ্যই পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য রুড়কিতে চলে যাবার পর কয়েক বছর বড় একটা আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো না। কিছুদিন ছেদ পড়েছিল বলতে পারেন। তারপর কলকাতায় ফিরে আসার পর যখন বিজনেস স্টার্ট করি, সন্দীপ ও ললিতার তখন বিয়ে হয়ে গিয়েছে। নতুন করে আবার আমাদের মেলামেশা শুরু হয়। সন্দীপবাবু কিসের বিজনেস করেন? কাঠের ব্যবসা আছে ওর। খুব লাভবান ব্যবসা বোধহয়। তা সে রীতিমতো লাভবান ব্যবসায় বলতে পারেন। বিরাট কারবার, বছরে 1.5-2 কোটি টাকার লেনদেন। মিস্টার চৌধুরী বলুন, আপনি আজ পর্যন্ত বিবাহ করেননি? না। কেন? হয়ে ওঠেনি আর কি। এমন নয় তো যে আপনি কাউকে ভালোবাসতেন?
তাকে না পাওয়ায় বিয়ের ব্যাপারটা আপনার জীবনে ঘটে ওঠেনি? না না, সেরকম কিছু নয় মিস্টার রায়, কিন্তু আপনার কথাবার্তার মধ্যে মনে হচ্ছে যেন একটা না পাওয়ার বেদনা রয়ে গিয়েছে। না, সেটা আপনার ভুল। ভুল? তাই? আচ্ছা মিস্টার চৌধুরী, বলুন। ললিতা দেবীকে দেখলাম অসাধারণ সুন্দরী ছিলেন। শি ওয়াজ এ বিউটি কুইন। দুবার বিউটি কন্টেস্টে সে প্রথম হয়েছিল। আপনার সঙ্গে, মানে যদি কিছু মনে না করেন এবং অন্যভাবে না নেন, তো একটা প্রশ্ন ছিল আমার। কি? মনে মনে আপনি ললিতাকে ভালোবাসতেন, তাই না? না। অকস্মাৎ কিরিটির মনে হলো যেন সব্যসাচী চৌধুরীর গলার স্বরটা পাল্টে গেল। বললেন, না, বরং বলতে পারেন কিছুটা তাকে আমি ঘৃণাই করতাম। ঘৃণা করতেন? হ্যাঁ। কেন? এ জীবনে, মানে ললিতা একটু... কি, থামলেন কেন, বলুন। না থাক, শি ইজ ডেড নাও। মরে গিয়েছে যে, তার কথা আর না বলাই ভালো। ক্ষমা করবেন আমাকে মিস্টার রায়। খুব আঘাত পেয়েছেন তার মৃত্যুতে মনে হচ্ছে আপনি। না, আঘাত পাননি তার মৃত্যুতে, বিশেষ করে ললিতা দেবী নিহত হয়। সত্যি কথা বলতে কি মিস্টার রায়, শি ডিজার্ভড ইট। আর কোনো প্রশ্ন আছে আপনার? আরও দুটি প্রশ্ন। বলুন। এমন কেউ কি ছিল আপনার জানিত? মানে বলতে চাইছেন তার কোনো শত্রু? হ্যাঁ। না, সেরকম কাউকে আমি জানি না। কেউ হয়তো কোনো প্রতিশোধ স্পৃহায় তাকে ওইভাবে বিষ প্রয়োগে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। কি জানি, বলতে পারবো না। আচ্ছা, আর একটা কথা, আপনি তো ওদের স্বামী স্ত্রীর সঙ্গে একান্ত ঘনিষ্ঠ ছিলেন। প্রায় প্রতি সন্ধ্যায়ই ওদের সঙ্গে আপনার দেখাশোনা হতো। ওদের স্বামী স্ত্রীর মধ্যে কী রকম সম্পর্ক ছিল? ভালোই তো মনে হয়। ললিতা যা চাইতো সবই পেয়েছিল, টাকা কড়ি, মান সম্মান, পজিশন। তা ঠিক, তবুও কিছু অতৃপ্তি কোথাও থাকতে পারে। থাকলেও আমি সেটা কোনোদিন জানতে পারিনি। ধন্যবাদ। আপাতত আর আমার কিছু জিজ্ঞাসা নেই, আপনি যেতে পারেন। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনার সাহায্য নিশ্চয়ই পাব। নিশ্চয়ই পাবেন। নমস্কার। সব্যসাচী চৌধুরী অতঃপর গাত্রোত্থান করলেন। অতঃপর চতুর্থের ঘরে ডাক পড়ল। প্রতুল সাহা ও তার স্ত্রী সঞ্চিতা সাহা। প্রতুল সাহার বয়স হয়েছে, তা প্রায় 40-42 তো হবেই। অত্যন্ত রূপবান পুরুষ, যেমন গাত্রবর্ণ তেমনি চেহারা সৌষ্ঠব। লম্বা চওড়া দেহের গঠন, পরিধান ধুতি পাঞ্জাবি, চোখে সোনার ফ্রেমে শৌখিন চশমা, গোঁফ নিখুঁতভাবে কামানো, সযত্ন রক্ষিত ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখের মণি কটা, পিঙ্গল চক্ষু। প্রতুল সাহার স্ত্রী ততটা সুন্দরী নয়, তাহলেও কালোর পরে দেখতে খুব খারাপ নয়। কিন্তু প্রসাধনের ব্যাপারে কিরিটির মনে হলো সে অত্যন্ত সজাগ, সচেতন। নির্মল লাহিড়ী বললেন, বসুন প্রতুলবাবু। মিসেস, আপনিও বসুন। স্বামী স্ত্রীকে পাশাপাশি দুটো চেয়ারে বসানো হলো। কিরিটি তখনও প্রতুল সাহার মুখের দিকে চেয়ে আছে। চক্ষু দুটি প্রতুল সাহার যেন সতর্ক শিকারী বেড়ালের মতো মাঝে মধ্যে কিরিটির প্রতি দৃষ্টিপাত করছে। কেন আসতে বলেছিলেন আমাকে? প্রতুল সাহাই প্রশ্নটা করেন। এবারে কথা বলল কিরিটি। অমিতাভবাবু। কিরিটির মনে হলো ডাকটা শুনেই যেন প্রতুল সাহা ওর দিকে তাকালেন। আপনার পেশাটা আমার শোনা। আজই অবশ্যই, কিরিটি বলল। আমার বই আপনি পড়েছেন? পড়েছি, মনে হচ্ছে কয়েকদিন আগেই আপনার লেখা বুভুক্ষা বইটা পড়েছি। কেমন লাগলো? একটু বেশি যৌনাত্মক। প্রতুল সাহা হাসলেন, তারপর বললেন, সেক্স বাদ দিয়ে কি নরনারীর চরিত্র আঁকা যায়? মানুষের জীবনে ওটাও তো প্রেমভাবে জড়িয়ে থাকে। তা থাকে, তবে সাহিত্যে তার আবশ্যক প্রকাশ হলে সেটা যেন স্বাভাবিক সৌন্দর্য ও রুচিবোধকে বেশ কিছুটা পাড়ায় দেয়। অবশ্যই আজকাল কিছু কিছু সাহিত্যিক দেখছি তাদের সাহিত্যে ওই যৌনতাকে প্রাধান্য দিচ্ছেন। ওই যে পীড়া দেবার কথা বললেন মিস্টার রায়, ওটা সব ক্ষেত্রে হয়তো সত্যি, তাই নয় কি? প্রত্যুত্তরে কিরিটি নিঃশব্দে মৃদু হাসল। যাক সে কথা। প্রতুল সাহা আবার বললেন, এখানে ডেকে এনেছেন কেন তাই বলুন। আপনি নিশ্চয়ই শুনেছেন, সংবাদপত্রেও পড়েছেন, সন্দীপ রায়ের স্ত্রী ললিতা দেবী খুন হয়েছেন। শুনেছি, তবে আপনাদের অনুমান ঠিক নয় বলেই আমার মনে হয়। কেন? ললিতা খুন হয়নি, সে আত্মহত্যা করেছে। আপনার তাই ধারণা? ধারণাই শুধু নয়, আমার স্থির বিশ্বাস। কেন স্থির বিশ্বাস বলুন তো? তার মতো সেন্টিমেন্টাল মেয়ের পক্ষে সেটাই স্বাভাবিক। আপনি হয়তো জানেন না কিরিটিবাবু, সন্দীপের স্ত্রী ললিতার কিছুটা হিস্টিরিয়া ছিল। তাই নাকি? হ্যাঁ, সেন্টিমেন্টাল মেয়েদের যা স্বভাব হয়ে থাকে। দেখুন, নানা বিজ্ঞান, বিশেষ করে মেয়ে পুরুষের ব্যাপারটা আমি খুব ভালো করে স্টাডি করেছি।
সে তো আপনার কথাবার্তা থেকেই কিছুটা বুঝতে পারছি অমিতাভবাবু। দেখুন মিস্টার রায়, সাহিত্যে আমি ওই নামটা ব্যবহার করলেও ওটা আমি জীবনযাত্রায় ব্যবহার করি না। আপনি আমাকে প্রতুল বলেই সম্বোধন করুন। কিরিটি আবার মৃদু হাসল। সন্দীপবাবু ও ললিতা দেবীর সঙ্গে তো আপনার দীর্ঘদিনের আলাপ। হ্যাঁ, বলতে পারেন একটা যুগ। বাদুড়বাগানে সাহিত্যের আড্ডা, সন্ধ্যাবাসরে তো আপনাদের একসময় নিয়মিতই আড্ডা বসত, তাই না? হ্যাঁ, সন্ধ্যাবাসর আমিই প্রতিষ্ঠা করেছিলাম। সে আসরের মক্ষীরানী ছিলেন নিশ্চয়ই ললিতা। শি ওয়াজ জাস্ট অ্যান অর্ডিনারি মেম্বার, সাধারণ এক সভ্যা ছিল মাত্র। সেদিনের সেই সম্পর্কই বোধ করি পরবর্তীকালে আপনাদের পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে তোলে। সে সময় কিছুটা গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু পরে ললিতা যখন সন্দীপকে বিয়ে করল, তারপর বেশ কটা বছর আমাদের মধ্যে দেখা সাক্ষাৎও ছিল না, পত্র বিনিময় পর্যন্ত ছিল না। নতুন করে আবার ঘনিষ্ঠতা কিভাবে গড়ে উঠল আপনাদের মধ্যে, সেটা কতদিন আগে? তা ধরুন বছর 2 আগে তো হবেই। ললিতাই এক সময় তাদের ম্যান্ডিভিলা গার্ডেনের বাড়িতে আমাকে আমন্ত্রণ জানায়। তারপর থেকেই তার ওখানে আবার যাতায়াত শুরু হয় আমার। সন্দীপবাবুর সঙ্গে পূর্বে আপনার আলাপ ছিল না? ছিল। সে তো সন্ধ্যাবাসরে মধ্যে মধ্যে আসত। আমাদের সন্ধ্যাবাসর সাহিত্য ও সংস্কৃতির আড্ডায়। সন্ধ্যাবাসরে সাধারণত কি হতো? স্রেফ আড্ডা ও মাঝে মধ্যে গান বাজনা, এবং ললিতাই গান গাইত। ললিতা দেবী গান গাইতে পারতেন। চমৎকার গলা ছিল ললিতার। তাই তো আমি ওর নাম দিয়েছিলাম নাইটিঙ্গেল। একটা কথার জবাব দিন মিস্টার চৌধুরী, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক ছিল? দেখুন, বন্ধু হলেও সত্য বলবো, সন্দীপ চিরদিনই একটু সেলফিশ প্রকৃতির, আর সেই কারণেই প্রায়ই ওদের মধ্যে খিটিমিটি বাধত। তাছাড়া আরও একটা কথা আপনাকে বলি মিস্টার রায়, দিন দিন কি জানি ওদের মধ্যে একটা টেনশন চলছিল। জানেন না তার কারণটা? না, স্বামী স্ত্রী ওরা দুজনেই অত্যন্ত চাপা প্রকৃতির। নিজেদের সম্পর্কে কোনো কথাই ওরা বড় একটা বলতো না। থ্যাঙ্কস মিস্টার চৌধুরী। আর একটা প্রশ্ন বলুন। ধরুন যদি ললিতাকে হত্যা করাই হয়ে থাকে, ওই ব্যাপারে কাউকে আপনার সন্দেহ হয় না? না, কাউকে না। এবার কি আমি যেতে পারি? আসুন, তবে হয়তো ভবিষ্যতে আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। আই এম অলওয়েজ উইথ ইয়োর সার্ভিস। সর্বশেষে প্রতুল সাহা ওরফে অমিতাভ ও তার স্ত্রী বিদায় নেবার পর থানার ওসি নির্মল লাহিড়ী কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, যে জন্য ওদের সকলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তার কোনো হদিস পেলেন? পেয়েছি বইকি মিস্টার লাহিড়ী, কিন্তু ললিতা দেবীর হত্যার ব্যাপারে ওদের কথাবার্তা থেকে আমি তো কিছুই পেলাম না। ওদের মুখ থেকে যা শুনলেন মনে মনে বিশ্লেষণ করলেই দুটো ব্যাপার কিন্তু স্পষ্ট হয়ে উঠবে আপনার কাছে। কি বলুন তো? প্রথমত, ললিতা দেবী আত্মহত্যা করেননি। শি হ্যাজ বিন ব্রুটালি মার্ডার্ড। তাকে নিষ্ঠুরভাবেই হত্যা করা হয়েছে। এবং দ্বিতীয়ত, সে রাত্রে যারা সন্দীপ রায়ের গৃহে বিবাহবার্ষিকীতে উপস্থিত ছিলেন তাদের মধ্যেই কেউ ললিতা দেবীকে হত্যা করেছে। কি বলছেন আপনি? ঠিকই বলছি, ওদের মধ্যেই কেউ সে রাত্রে ললিতা দেবীকে হত্যা করেছে বিষ প্রয়োগে। কিভাবে বিষ প্রয়োগ করল? ইফ আই এম নট রং, ইনসুলিন ইঞ্জেকশনের মধ্যে দিয়েই। নির্মল লাহিড়ী চুপ করে থাকেন কিছুক্ষণ। একটু পরে নিস্তব্ধতা ভঙ্গ করল কিরিটি। বলল, দীর্ঘদিনের শোষিত পরাজয়ের গ্লানি হত্যাকারীকে ওই দিনকার সুবর্ণ সুযোগ তার হাতের মুঠোর মধ্যে এনে দিয়েছিল। কিসের পরাজয়? সেটার সন্ধান এখনও পাইনি। তবে আমার কাছে সেটা খুব বেশি দিন ঝাপসা বা অস্পষ্ট থাকবে না। তার আগে আর একটি কাজ আপনাকে করতে হবে। কি বলুন? সন্দীপ রায়ের গৃহের দুজন ভৃত্য নিতাই ও নিরঞ্জন, ঝি বসুধা আর ড্রাইভার ভবেশ সামন্ত এবং ঠাকুর মিহিরলালকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। কাল পরশু একদিন ওদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় এখানে আনতে পারবেন? কেন পারবো না, খুব পারবো। তাহলে সেই ব্যবস্থাই করুন। আজ আমি উঠি। দিন 3 বাদে এক দ্বিপ্রহরে নির্মল লাহিড়ী নিতাই, নিরঞ্জন ও বসুধাকে ডাকিয়ে আনালেন থানার গাড়ি পাঠিয়ে একজন কনস্টেবলের সাহায্যে। প্রথমেই এলো বসুধা। বসুধার বয়স খুব বেশি নয়, বড় জোর 30-32 হবে। কালোর উপরে বেশ আঁটোসাঁটো দেহের গড়ন, এবং দেখলেই বোঝা যায় দেহের যৌবনকে সে তার দেহভঙ্গিমা ও চোখের চাউনিতে প্রকাশ করে। কি নাম তোমার মেয়ে? প্রশ্ন করে কিরিটি। আগে বসুধা দাসী। কি জাত? আমরা কায়েত, ভদ্রঘর। বাড়ি কোথায়? মানে দেশ? মেদিনীপুর, ঘাটাল সাব ডিভিশন। তুমি বিবাহিতা? আজ্ঞে,
তবে স্বামী আমার বছর 4 হলো মারা গেছে। কতদিন আছো সন্দীপবাবুর বাড়িতে? এই 2 বছর হবে। কত মাইনে পাও? 150 টাকা। অনেক মাইনে পেতে তাহলে। তা পেতাম, গিন্নিকে সঙ্গ দিতে হতো তো। বাবু তো ব্যবসার ব্যাপারে ঘুরে ঘুরে বেড়ান সর্বদা। গিন্নিমা একাই থাকতেন বলতে গেলে। গিন্নিমা কেমন ছিলেন? এমনিতে ভালো, তবে ওই কেমন যেন একটু বোকা বোকা। বোকা বোকা মানে? আজ্ঞে বোকা ছাড়া আর কি বলবো। বাবু অত মদ খান, রেস খেলেন, সে ব্যাপারে গিন্নির কোনো নজর ছিল না। একটা ভালো শাড়ি আর 2-1টা গহনা মধ্যে মধ্যে দিলেই গিন্নিমা খুশি থাকতেন। আর বাবু বড্ড সন্দেহবাতিক আছে। তাছাড়া মানুষটা খারাপ নয় এমনিতে। সন্দেহবাতিক? হ্যাঁ। কাকে নিয়ে সন্দেহ? তার বন্ধুদের নিয়েই গিন্নিমাকে সন্দেহ করতেন। বিশেষ কোনো একজন কি? তা বলতে পারবো নি গো। প্রতুলবাবু কি? কে জানে বাবু? সব্যসাচী বাবু? জানি না, বলতে পারবো নি। অত শত বলতে পারবো নি। বাবু আর গিন্নিমার মধ্যে ঝগড়াঝাটি হতো না? না, তবে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো, এর বেশি কিছু নয়। বসুধা, কিরিটি আবার বসুধাকে সম্বোধন করে। বলেন আজ্ঞা। সে রাত্রে তুমি কোথায় ছিলে? মানে ওদের বাড়িতে যেদিন খানাপিনা হচ্ছিল নিচের ঘরে? সর্বক্ষণ দোরগোড়াতেই ছিলাম। কখন কি প্রয়োজন হয়। বাবুরও তো বসুধাকে না হলে চলে না একদণ্ড। আচ্ছা, সে রাত্রে তোমার গিন্নিমা কখন ওপরে যান? ঠিক মনে নেই বাবু। বোধ করি 10:30টার পর কোনো এক সময়। সে রাত্রে বেশ ভালো করে মনে করে বলো তো দেখি। যারা সে রাত্রে এসেছিলেন তাদের মধ্যে কেউ তোমার মা উপরে যাবার পর তোমার মার ঘরে গিয়েছিলেন কি না? না তো। কেউ যায়নি? বাবুই একবার বন্ধুরা চলে যাবার পর উপরে গিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই আবার নিচে নেমে এসে অফিস ঘরে গিয়ে ঢোকেন। তোমার গিন্নিমা সে রাত্রে ওপরে যাবার পর একমাত্র তোমার বাবু ছাড়া আর কেউ উপরে যায়নি? তোমার ঠিক মনে আছে বসুধা? কেন মনে থাকবে নি, খুব মনে আছে। আচ্ছা বসুধা, তোমার বাবুর ওই বন্ধুরা কেউ কখনো তোমার বাবু যখন বাড়িতে থাকতো না তোমার গিন্নিমার কাছে আসতো? তা আসবেনি কেন, আসতো। কে আসতো? কেন, ওই অমিতাভবাবু। অমিতাভবাবু এখানে আসেন? তিনি প্রায়ই আসেন। কতদিন তাকে আসতে দেখেছি। গিন্নিমা বলতেন অমিতাভ এলে তাকে খবর দিস। কখন সাধারণত অমিতাভবাবু যেতেন তোমাদের বাড়ি? বেশিরভাগই দুপুরবেলা, যখন বাবু বাসায় থাকতো নি। তারপর তুমি খবর দিতে তোমার গিন্নিমাকে অমিতাভবাবু এলে? হ্যাঁ। গিন্নিমা কি করতেন? অমিতাভবাবু ওপরে গেলে দুজনে বসে বসে গল্প করতেন। কতক্ষণ? তার কি কোনো বাধা ধরা সময় ছিল বাবু? 1 ঘন্টা 1.5 ঘন্টা হতোই। আচ্ছা বসুধা, তুমি এবার যেতে পারো। ওই দিনই সন্ধ্যার দিকে কিরিটি আবার এলো থানায়। নির্মলবাবুই ওকে ডেকে পাঠিয়েছিলেন। কি ব্যাপার লাহিড়ী, ফোনে তলব কেন? ময়নাতদন্তর একটা রিপোর্ট আপনাকে জানানো হয়নি মিস্টার রায়? কি বলুন তো? ললিতা দেবী 3 মাস প্রেগন্যান্ট ছিলেন। তাই নাকি? রাদার ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি তো জানতাম ওদের বিবাহ হয়েছে প্রায় 12 বছর হবে। ওদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। ওই হয়তো প্রথম কনসিপশন। লাহিড়ী বললেন। একটু খোঁজ নিতে পারবে লাহিড়ী? কি? সন্দীপ রায় ব্যাপারটা জানতেন কি না? জানলে কি আর বলতেন না? বোধহয় জানতেন না। আমি স্থির নিশ্চিত সন্দীপবাবু ব্যাপারটা জানতেন। জানতেন বলছেন? হ্যাঁ। ওদের কথার মধ্যেই সন্দীপ রায় এসে গেছেন। সন্দীপবাবু কি খবর? কিরিটি শুধালো। আমি কয়েকদিনের জন্য বাইরে যাব, তাই মিস্টার লাহিড়ীকে বলতে এলাম। উনি তো বলেছিলেন ওকে না জানিয়ে যেন কলকাতার বাইরে না যাই, তাই বলতে এলাম। কবে যাচ্ছেন? কদিনের জন্য যাচ্ছেন? কাল সন্ধ্যার ফ্লাইটে যাব, দিন 20-25-এর জন্যে। সন্দীপবাবু কিরিটি প্রশ্ন করে। বলুন। আপনি নিশ্চয় জানতেন আপনার স্ত্রী মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন? জানতাম বই কি। জানতেন? হ্যাঁ। কথাটা তো সেদিন বলেননি আমাদের। প্রয়োজন বোধ করিনি, তাই বলিনি। আই সি। আচ্ছা, ব্যাপারটা কবে প্রথম জানতে পারেন আপনি? ওর মৃত্যুর দিন 25 আগে, আমার এক বিশেষ পরিচিত স্ত্রীরোগ বিশেষজ্ঞরই কাছ থেকে। কি তার নাম? ডাক্তার গোরাচাঁদ নন্দী। তিনি একসময় বলেছিলেন আমাদের নাকি কোনোদিনই সন্তান হবার সম্ভাবনা নেই। তবুও তিনি আমার স্ত্রীর চিকিৎসা করেছিলেন, যদি হয় সেই আশায়। ঠিক আছে, আপনি যেতে পারেন। সন্দীপ রায় চলে গেল। পরের দিন সন্ধ্যায় ডাক্তার নন্দীর চেম্বার আওয়ার্সের পর কিরিটি ও ডাক্তার নন্দী কথা বলছিলেন।
হ্যাঁ, আমিই বলেছিলাম পরীক্ষা করে সন্দীপ রায়ের স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন 3 মাস। বাট আই ওয়াজ রেদার সারপ্রাইজড। কেন? সন্দীপ রায় ইম্পর্ট্যান্ট ছিলেন। তার সিমেন্ট পরীক্ষা করে ধরা পড়েছিল বেশিরভাগ শুক্রকীটগুলোই ইম্মোটাইল। তাদের পক্ষে সন্তান উৎপাদন করা সম্ভব নয়। তাই তাকে ডাক্তার ব্যানার্জির কাছে ট্রিটমেন্ট নিতে বলেছিলাম। তার চিকিৎসা চলছিল এও শুনেছিলাম। তার মাত্র কিছুদিন পূর্বে চিকিৎসা শুরু হয়েছিল। সন্দীপ রায় ও তার স্ত্রী মাত্র মাস 2 আগে আমার কাছে এসেছিলেন। ওদের আজ পর্যন্ত কোনো ইস্যু হলো না বলে। কিন্তু এত সব খোঁজ নিচ্ছেন কেন? আপনি নিশ্চয়ই সংবাদপত্রে পড়েছেন মাত্র কিছুদিন আগে সন্দীপ রায়ের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তাই নাকি? আমি যেন শুনেছিলাম ভদ্রমহিলা হার্ট অ্যাটাকে মারা গেছেন। না, শি ওয়াজ ব্রুটালি মার্ডার্ড। নিষ্ঠুরভাবে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। বলেন কি? তাই, এবং ঘটনাচক্রে আমার হাতে কেসটা এসেছে। সেই ইনভেস্টিগেশনের ব্যাপারেই সব খোঁজ খবর নিচ্ছি। অতঃপর উঠল কিরিটি। বাড়ি ফিরে দেখে নির্মল লাহিড়ী তার জন্য অপেক্ষা করছেন। কি খবর লাহিড়ী? বাদলবাবু ফিরেছেন। কে বাদলবাবু? সন্দীপ রায়ের ভাগ্নে, যিনি তার মায়ের অসুখের সংবাদ পেয়ে বালুরঘাটে গিয়েছিলেন ওই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে। তার সঙ্গে কোনো কথা হলো? সে ব্যাপারেই আপনাকে কয়েকটা সংবাদ দিতে এসেছি। বাদলবাবুর মুখে শুনলাম তার বালুরঘাট যাবার কিছুদিন আগে থাকতেই নাকি ওর মামা মামিমার সঙ্গে একটা মন কষাকষি চলছিল। প্রায় কথা নেই, বলতে গেলে উভয়ের মধ্যে কথাই বন্ধ ছিল। কারণটা কিছু বলতে পারল না বাদল? না। কিছু অনুমানও করতে পারেনি? না। ঠিক আছে, কাল থানায় ডেকে আনান বাদলবাবুকে তার মামা চলে যাবার পর। বেশ তো। আর একটা কথা মিস্টার লাহিড়ী। কি বলুন? অমিতাভবাবুকেও একবার ডেকে পাঠাবেন। আমি তো এখনও পর্যন্ত ব্যাপারটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনি কি বুঝতে পেরেছেন কে মার্ডার করেছে ললিতা দেবীকে, আর কখনই বা মার্ডার করলো তাকে? কিছুটা বুঝতে পেরেছি। আমার মনে হয় লাহিড়ী, বহুদিনের একটা লালিত ঘৃণা হত্যাকারীর মনের মধ্যে সঞ্চিত হয়েছিল। ঘৃণা? হ্যাঁ, সেই পুঞ্জীভূত ঘৃণাই একদিন বিস্ফোরণ ঘটিয়েছে। এখনও ব্যাপারটা কেমন অস্পষ্টই থেকে যাচ্ছে মিস্টার রায়। জানি, কিছু সূত্র হাতে পেয়েছি যার সাহায্যে এগুতে পেরেছি। একটা জায়গায় এসে এমন একটা জট পড়েছে, ওই জটটা না খুললে আর কিছু জানা যাচ্ছে না। তাহলে? তাই আবার একবার অমিতাভবাবুকে নেড়েচেড়ে দেখতে চাই, যদি কিছুর হদিশ মেলে। কারণ কাজটা সেখানেই। ঠিক আছে, কাল সন্ধ্যার পর থানায় আসুন। অমিতাভবাবুকে থানায় ডেকে আনাই, লাহিড়ী বললেন। পরের দিন সন্ধ্যার কিছু পরে, রাত প্রায় 7:45 হবে, কিরিটি আর নির্মল লাহিড়ী থানার বড়বাবুর ঘরে বসেছিল অমিতাভের অপেক্ষায়। বাইরে নারী কণ্ঠস্বর শোনা গেল। ছোড় দিজিয়ে মুঝে, বড়বাবু হামকো বোলায়া। মোহন সিং জেনানাকো অন্দর মে আনে দো, লাহিড়ী বললেন। প্রতুল সাহার স্ত্রী সঞ্চিতা সাহা এসে ঘরে ঢুকল। ভদ্রমহিলার চোখে মুখে একটা চিন্তার ছায়া। কিরিটি চিনতে পেরেছিল সঞ্চিতা সাহাকে। প্রথম দিন স্বামীর সঙ্গে এসেছিলেন ভদ্রমহিলা, কিন্তু একটা কথাও বলেননি। বরাবর চুপচাপ স্বামীর পাশে বসেছিলেন। মিসেস সাহা, কিরিটি বলল। হ্যাঁ, আমি প্রতুল সাহার স্ত্রী সঞ্চিতা। প্রতুলকে আপনারা ডেকে পাঠিয়েছিলেন। বসুন বসুন। সঞ্চিতা দেবী একটা চেয়ার টেনে বসলেন। আমার স্বামীকে ডেকেছেন কেন আপনারা? সঞ্চিতাই নির্মলকে প্রশ্ন করেন। তিনি এলেন না যে? সে কলকাতার বাইরে একটা সাহিত্য সভায় গিয়েছে, বাড়িতে নেই। ফোন আপনিই ধরেছিলেন মিসেস সাহা? হ্যাঁ। আপনার স্বামীকে কথাটা বলেননি যে আমি তাকে একটিবার আসতে বলেছি? না, বলার প্রয়োজন বোধ করিনি। তাছাড়া সে তখন বেরিয়ে গিয়েছিল, তাই আমি এলাম। আপনিই তাই এলেন? হ্যাঁ, যা জানতে চান আমি হয়তো বলতে পারবো। কি জিজ্ঞাসা আছে আপনাদের, বলুন। কিরিটি মৃদু হাসল। মিসেস সাহা, আপনি এসেছেন এক পক্ষে ভালোই হয়েছে, কিরিটি বলল। প্রশ্নগুলো আপনাকেই করছি। আপনার স্বামীর সঙ্গে ললিতা দেবীর দীর্ঘদিনের পরিচয় ছিল শুনেছি, কথাটা কি ঠিক? ঠিকই শুনেছেন। আমার সঙ্গে বিয়ের অনেক আগে ললিতার সঙ্গে প্রতুলের আলাপ ছিল। খুব ঘনিষ্ঠতা ছিল দুজনের সঙ্গে, তাই না? একসময় ছিল। আর কিছু জানতে চান? আপনি বিয়ের কতদিন পরে জানতে পেরেছিলেন ওদের ঘনিষ্ঠতার ব্যাপারটা? বিয়ের আগেই জানতাম, সঞ্চিতা বললেন। তার মানে আপনাদের বিয়ের আগে থাকতেই প্রতুলবাবুর সঙ্গে আপনার আলাপ পরিচয় ছিল? ছিল। আমরা পরস্পরকে আগে থাকতেই চিনতাম। সন্ধ্যাবাসরে আমিও যেতাম, উনিও আসতেন। ললিতা দেবীকে সন্দীপবাবুর বিয়ের আগে থাকতেই চিনতেন তাহলে?
কতকটা তাই বলতে পারেন। আপনি তাহলে জানতেন আপনার স্বামী ললিতা দেবীকে একসময় ভালোবাসতেন? ললিতা একটা জঘন্য টাইপের মেয়ে ছিল। সকলের সঙ্গে ফ্লার্ট করা তার স্বভাব ছিল। তাই নাকি? হ্যাঁ, তবে এও আমি জানতাম প্রতুল বুঝতে পারত না যে ললিতা প্রতুলের সঙ্গে কেবল ভালোবাসার অভিনয়ই করছে। অভিনয়? হ্যাঁ, আসলে কোনোদিনই প্রতুলকে সে বিয়ে করত না, বিশেষ কটি কারণে। বোকা প্রতুল বুঝতে পারত না সেটা। কি কারণ? প্রতুল ছিল সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, সামান্য প্রফেসরি করত একটা বেসরকারি কলেজে। ললিতা চাইতো অনেক টাকা পয়সা, প্রাচুর্য। তাই বুঝি? হ্যাঁ, কাজেই প্রতুল সেটা বুঝতে না পারলেও আমি বুঝতাম। জানতাম ললিতা কোনোদিনই প্রতুলকে বিয়ে করবে না। অথচ বললাম তো, ওই সহজ কথাটাই প্রতুল কোনোদিনই বুঝতে পারেনি। কিন্তু ইদানিং তো শুনছি প্রতুলবাবুর অবস্থা বেশ ভালো। সেজন্যই তো ললিতা আবার ইদানিং কয়েক বছর হলো প্রতুলকে তার আসরে ডেকে নিয়েছিল। ইদানিং লেখা থেকে অনেক টাকা পান প্রতুলবাবু, তাই না? গল্প উপন্যাস লিখে নয়, তবে ওর লেখা নোটস বিয়েতে খুব চলে, প্রচুর বিক্রি। আচ্ছা আচ্ছা, হাজার হাজার টাকা আসে ওই নোটস বিক্রি থেকে আজকাল। উনি তো বাড়ি মানে একটা ফ্ল্যাট কিনেছেন কেয়াতলায়, তাই না মিসেস সাহা? হ্যাঁ। কিছু মনে করবেন না মিসেস সাহা, আমার মনে হচ্ছে আপনার স্বামী প্রতুলবাবুর সঙ্গে ললিতা দেবীর ইদানিং ঘনিষ্ঠতাটা আপনার বিশেষ পছন্দ ছিল না, তাই কি? ঠিক বলছেন, একটুও না। একটা কথা বলবেন মিসেস সাহা, যদি কিছু মনে না করেন? বলুন। সে রাত্রে সন্দীপবাবুর বাড়ি থেকে বের হবার পর আপনারা কি সোজাই বাড়ি ফিরে যান? আমি গিয়েছি, কিন্তু প্রতুল যায়নি। যায়নি? না, যায়নি। তবে তিনি কোথায় গিয়েছিলেন? দুজনে একসঙ্গে ললিতাদের বাড়ি থেকে বের হই। গড়িয়াহাটার মোড়ে এসে সে ট্যাক্সি থেকে নেমে যায়। আমাকে বলে একটা কাজ আছে, কাজটা সেরে সে পরে যাবে। কোথায় গিয়েছিলেন আপনার স্বামী অনুমান করতে পারেন কিছু? না। আচ্ছা, আপনার কি অনুমান প্রতুলবাবু আবার সন্দীপবাবুর ওখানেই গিয়েছিলেন? মনে তো হয় না। কেন? দিন 5 আগে টেলিফোনে প্রতুলের সন্দীপবাবুর সঙ্গে খুব তর্কাতর্কি হয়েছিল। তা সত্ত্বেও ওদের বিবাহবার্ষিকীতে আপনারা গিয়েছিলেন। ললিতা বিশেষ করে ফোনে অনুরোধ করেছিল যাবার জন্য আমাদের। তার বিবাহবার্ষিকীর 2 দিন আগে। ললিতা দেবী আপনাদের বাড়িতে আসতেন? প্রায়ই তো আসতো ললিতা। একা না সন্দীপবাবুর সঙ্গে? বেশিরভাগই একা, তবে মাঝে মধ্যে সন্দীপবাবুর সঙ্গেও এসেছে। তবে বিশ্বাস করুন মিস্টার রায়, ললিতা যদি সত্যি সত্যি মার্ডার হয়ে থাকে তো জানবেন প্রতুলের তার মধ্যে কোনো হাত নেই। প্রতুলের ওই ব্যাপারের সঙ্গে কোনো সংস্রব নেই। ধন্যবাদ সঞ্চিতা দেবী, আপনি আসতে পারেন। কি কিছু বুঝলেন মিস্টার রায়? সঞ্চিতা চলে যাবার পর নির্মল কিরিটিকে প্রশ্ন করেন। এইটুকু বুঝলাম, সন্দীপবাবুর স্ত্রী ললিতা দেবীর সঙ্গে প্রতুলবাবুর বেশ একটা ঘনিষ্ঠতা বরাবরই ছিল, যে কারণে প্রতুল সাহার স্ত্রী সঞ্চিতা একটু বিরক্ত ছিলেন স্বামীর প্রতি। আর কি প্রতুলবাবুর সঙ্গে কথা বলার আপনার প্রয়োজন আছে? আছে। কেন? মনে হয় তাতে করে আরও কিছু হয়তো আমরা জানতে পারবো। আরও কিছু? হ্যাঁ, আরও কিছু। কারণ যা জানতে চাই সব এখনো জানতে পারিনি, জটটা এখনো খোলেনি। রাত্রে বাইরের ঘরে কিরিটি ললিতা হত্যা রহস্যের কথাটাই ভাবছিল নিবিষ্ট চিত্তে। রাত্রের আহার ঘণ্টাখানেক হবে, প্রায় শেষ হয়েছে। কৃষ্ণা নিত্যকার মতো ঘর সংসারের টুকটাক কাজ করছে, তারই আওয়াজ শোনা যাচ্ছে। ললিতার মৃত্যু রহস্য একটা জায়গায় এসে যেন বেশ একটা গিঁট পাকিয়ে গিয়েছে। মনের মধ্যে কয়েকটি কথা বারবার আনাগোনা করছিল। ডাক্তার নন্দীর একটা কথা, সন্দীপ রায়ের শুক্রকীটে সন্তান উৎপাদনের কোনো শক্তিই ছিল না, সাধারণ ভাষায় যাকে বলা হয় ইম্পোর্টেন্ট, এবং ডাক্তার নন্দী বলেছিলেন তাদের সন্তান হবার আশা এক প্রকার সুদূর পরাহত বললেই চলে, এবং সে কারণেই ডাক্তার ব্যানার্জির চিকিৎসাধীন ছিল সন্দীপ রায়। অথচ ললিতা দেবীর দেহাভ্যন্তরে সন্তান ধারণের ব্যাপারে কোনো ত্রুটিই ছিল না, এবং মাত্র 1 মাস চিকিৎসা চলাকালীন সময়ের মধ্যেই ললিতা সন্তান সম্ভবিতা হয়। মৃত্যুর সময় সে 3 মাস অন্তঃসত্ত্বা ছিল। এখানেই হত্যার বীজটা লুকিয়ে ছিল না তো? সন্দীপ রায় অবশ্যই জানত না তার স্ত্রী সন্তান সম্ভবা 3 মাস। কথাটা সম্ভবত সত্যি। কিন্তু কি হলো, অত কি ভাবছ? ললিতার মৃত্যুর কথাটাই নাকি? কৃষ্ণা বলল। আচ্ছা কৃষ্ণা, কি, কে বেশি সন্তান চায়, বাপ না মা? দুজনেই চায়, তবে মাই বোধহয় বেশি কামনা করে। কিন্তু কোনো নারীর যখন সন্তান সম্ভাবনার ব্যাপারটা যে কোনো কারণেই হোক ক্রমশ পিছাতে থাকে,
মনে মনে ততই সে অধৈর্য হয়ে উঠতে থাকে। সেই সন্তান কামনার মধ্যে মায়ের মনস্তত্ত্বটা ঠিক কি? একটা এমন সময় আসে নারীর জীবনে, অবশ্যই যদি সে নারী সন্তানের মা না হয়, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয়তো মরিয়া হয়ে ওঠে অহর্নিশি একটা অতৃপ্ত কামনার পীড়নে। কেন হঠাৎ এ কথা কেন? আমার কি মনে হচ্ছে জানো কৃষ্ণা? কি? ওই সন্তান ধারণের মধ্যেই হয়তো ললিতার মৃত্যু বীজটা লুকিয়েছিল। কি বলছো? তাই তার সমস্ত ব্যাপারটাই এখনও একটা ঝাপসা অনুমানের পরে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট এ নিউবুলা, নীহারিকা। নীহারিকার থেকেই তো তারকার জন্ম। তাই, তবে এখনও কোনো তারকার জন্ম হয়নি। কথাটা বলে কিরিটি মৃদু হাসল। তবে নীহারিকা যখন আছে, তারকার জন্ম একটা হবেই। কিরিটি মনে মনে স্থির করছিল সন্দীপ রায়ের ভাগ্নের সঙ্গে একবার দেখা করতেই হবে। সেই মতো নির্মল লাহিড়ীকেও বলে রাখা ছিল। নির্মল লাহিড়ীকে তার ব্যবস্থা করতে হলো না। বাদল নিজেই এসে কিরিটির সঙ্গে দেখা করল তার বাড়িতে পরের দিন সকালে। সত্যি কথা বলতে কি, কিরিটি অতটা আশাই করেনি যে বাদল নিজেই এসে কিরিটির সঙ্গে দেখা করবে। সকালে দ্বিতীয় দফায় চা পানের পর কিরিটি সবে সেই দিনকার সংবাদপত্রটা নিয়ে পাতা উল্টোচ্ছে। জঙ্গলি এসে ঘরে ঢুকল। বাবুজি। কি রে? একজন বাবু এসেছে আপনার সঙ্গে দেখা করতে। নামটা বলছে না, বলছে তোমার সঙ্গে দেখা করা নাকি খুব প্রয়োজন। আগে কখনো দেখেছিস বাবুকে? না। যা ডেকে নিয়ে আয় এই ঘরে। জঙ্গলি চলে গেল এবং অল্পক্ষণ পরেই 24-25 বছরের একটি সুশ্রী যুবক এসে ঘরের মধ্যে প্রবেশ করল। আমি কিরিটি বাবুর সঙ্গে দেখা করতে চাই, যুবকটি বলল। আমি কিরিটি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। না, চিনবেন না আমাকে, আগে তো কখনো দেখেননি। বলুন কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আমি সন্দীপ রায়ের ভাগ্নে, আমার নাম বাদল সরকার। আমার কাছে আপনার কি প্রয়োজন? মুখে কিরিটি কথাটা বলল বটে, তবে মনে মনে খুশি হয়। আপনি তো মামিমার মৃত্যুর ব্যাপারটা ইনভেস্টিগেট করছেন। হ্যাঁ, সেই সম্পর্কেই আমি আপনাকে কিছু বলতে চাই। আপনাদের অনুমান বোধহয় ঠিক। সম্ভবত মামিমাকে হত্যাই করা হয়েছে। নর্মালি মামিমার মৃত্যু হয়নি। কেন এ কথা আপনার মনে হলো কেন? আমি বালুরঘাট থেকে 2 দিন হলো ফিরেছি। ফিরেই সব শুনলাম। কার মুখ থেকে শুনলেন? প্রথমে মামার মুখ থেকে জানতে পারি মামিমা হঠাৎ একটা স্ট্রোকে মারা গেছেন, কিন্তু পরে বসুধাদির মুখে শুনলাম ব্যাপারটা বোধ করি তা নয়। কারণ মামা থানায় খবর দিয়েছিলেন। থানা থেকে লোক আসে এবং আপনাকেও মামা ডেকে পাঠিয়েছিলেন। আপনিও ফোন পেয়ে সেখানে যান। আপনি নাকি বলেছেন ব্যাপারটা স্ট্রোক নয়, মামিকে খুন করা হয়েছে, তাই না? বাদলবাবু, আমার মনে হয় তাই। কেন, আপনার কি মনে হয় আপনার মামিমার মৃত্যুটা স্বাভাবিক একটা স্ট্রোকই? না, আমারও তা মনে হয় না। কেন? তারও আগে তো 2বার মাইল্ড অ্যাটাক নাকি হয়েছিল, হাই প্রেশার ছিল, সঙ্গে ছিল ডায়াবেটিস। বাদল বলল, তাহলেও আমার মনে হয় স্ট্রোকে মামিমার মৃত্যু হয়নি। আপনার মামা মামির মধ্যে কী রকম সম্পর্ক ছিল এবারে বলুন তো? ইদানিং কিছুদিন থেকেই দেখছিলাম ওদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সামান্য কারণেই মামা ক্ষেপে উঠতেন। মায়ের অসুখের সংবাদ পেয়ে যেদিন বালুরঘাট যাই, সেদিন সকালে মামা মামিকে যাচ্ছে তাই করে বলছিলেন। যাচ্ছে তাই করে? হ্যাঁ, বিশ্রী বিশ্রী সব কথা বলছিলেন মামিকে। কি বলছিলেন? অত্যন্ত নোংরা ভাষা, আমার উচ্চারণ করতেও লজ্জা হয়। সোয়াইন, হারলট, চোর ইত্যাদি সব কথা। কিরিটি দেখল কথাগুলো বলতে বলতে বাদলের চোখ মুখ লাল হয়ে উঠছে। বাদল আবার বলল, ওই ধরনের কথা আগে কখনো মামাকে বলতে শুনিনি মামিমাকে। এমনিতে ওদের সম্পর্ক কেমন ছিল? ভালোই তো ছিল, তবে গত কমাস ধরে প্রায়ই মামাকে চেঁচামেচি করতে শুনতাম। আর কিছু? একটা কথা হয়তো আমার আপনাকে জানানো দরকার। কি কথা বাদলবাবু? মাস 4 আগেকার কথা। মামার বাড়িটা তো দেখেছেন, লম্বা করিডোর, দোতলায় পরপর সব ঘর। একদিন করিডোর দিয়ে রাত্রে মামার ঘরের পাশ দিয়ে ল্যাট্রিনে যাচ্ছি। কতগুলো কথা আমার কানে এসেছিল। কি কথা? মামি বলছিল, আমি জানি আমি মরলেই তুমি হাঁপ ছেড়ে বাঁচো, তুমি আবার বিয়ে করতে পারো। মামার জবাব, হ্যাঁ হ্যাঁ পারি, করব, আবার বিয়ে করব। মামি বলল, মাধবীকে তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সন্তান তোমার হবে না। তুমি খুব ভালোভাবেই জানো আমার শরীরে কোনো দোষ নেই, আমি বাঁজা নই, বাঁজা তুমি, ইম্পর্ট্যান্ট। কি বললি হারামজাদি? ঠিকই বলেছি, ডাক্তারের কথাটা কি ভুলে গেলে? ও ডাক্তার কিছু জানে না,
আমার দেহে কোনো দোষ নেই, তুই মেয়ে মানুষটাই বাজা। আমি বাজা নই। প্রমাণ করতে পারিস যে তুই বাজানোস? কি বললে? অমন একটা নোংরা কথা মুখে বলতে তোমার বাঁধল না? কেন বাঁধবে? ভাবিস আমি কিছুই বুঝি না, জানি না? কি জানো? একটা ছেলে বা মেয়ের জন্যে তুই যে হাঁফিয়ে উঠেছিস, অন্য কোনো পুরুষের কাছে তুই যাবার সুযোগ খুঁজছিস। যেমন তোমার রুচি তেমনি। আর ছেনালি করতে হবে না, তোকে আমি খুব ভালো করেই চিনেছি। তুই যে কি প্রকৃতির মেয়ে মানুষ আমার আর জানতে বাকি নেই। তারপর কিরিটি প্রশ্ন করল। আর কোনো কথা শুনিনি, আমি চলে গিয়েছিলাম বাথরুমে। কিন্তু যে জন্য আমি এসেছি, মানে যে কথাটা বিশেষ করে বলতেই আপনার কাছে এসেছি। বলুন। মনে হলো মাধবীকে বিয়ে করার তোড়জোড় করছে মামা। মাধবীকে? আমাদের বাড়ির দুখানা বাড়ির পরে ওই যে মামার বন্ধু সব্যসাচী চৌধুরী, তিনি তো এখনো বিবাহ করেননি। আমি জানি। মাধবী তারই রক্ষিতা এক প্রকার বলতে পারেন। অন্তত তাদের সম্পর্কে সকলেই তাই বলে। রক্ষিতা? হ্যাঁ, মামা তাকেই বিয়ে করবেন, তারই তোড়জোড় চলছে। সব্যসাচী চৌধুরীর রক্ষিতা সে। তা কোথায় থাকে মাধবী দেবী? সব্যসাচী চৌধুরীর বাড়িটা একটা ফ্ল্যাট বাড়ি, আপনি নিশ্চয়ই জানেন। দোতলায় সব্যসাচী থাকেন, আর তিনতলার একটা ফ্ল্যাটে মাধবী থাকে, মাধবী মুখার্জি। তাই নাকি? হ্যাঁ, সব্যসাচী ফ্ল্যাটটা বিনা পয়সায় মাধবী মুখার্জিকে থাকতে দিয়েছেন, এও আমার জানা। কি করে জানলেন কথাটা? মামির মুখেই শুনেছি। মাধবী দেবীর বয়স কত হবে? ঠিক জানি না, তবে মনে হয় 30-32 হবে। দেখেছেন তাকে কখনো? অনেকবার দেখেছি। আপনার মামা বাড়িতে আসতেন বুঝি মাধবী? না, বরং মামাই যেতেন তার ফ্ল্যাটে। প্রায়ই দুপুরে, যখন সব্যসাচী অফিসে থাকতেন। মাধবী কি করেন বলতে পারবো না, তবে মধ্যে মধ্যে তার ছবি অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি। মনে হয় মডেলিং করে সে। দেখতে কেমন? অপূর্ব সুন্দরী, সত্যিকারের সুন্দরী যাকে বলে। একটা কথা, আপনি কি করে জানলেন আপনার মামা মাধবীকে বিয়ে করছেন? পরশু রাত্রে মাধবী এসেছিল মামার কাছে। সেই সময়ই ওদের কথাবার্তা থেকে ব্যাপারটা জানতে পারি। কিরিটি মৃদু কণ্ঠে বলে, মামা আপনাকে কিছু বলেছেন ওই ব্যাপারে? না, ভাবলাম কথাটা আপনাকে জানানো উচিত, তাই এসেছি। খুব ভালো করেছেন। কথাটা আমি আপনাকে বলেছি, মামা যেন জানতে না পারেন মিস্টার রায়। ভয় নেই আপনার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অতঃপর বাদল বিদায় নিল। বাদল চলে যাবার পর ঘণ্টাখানেক বাদে কিরিটি নির্মলকে ফোন করল। কি খবর মিস্টার রায়? আসছেন এখানে? না, আপনি আসুন। মাধবীকুঞ্জে যেতে হবে। সে আবার কি মশাই? সত্যি তাই, এক্ষুনি চলে এলে ভালো হয়। বেশ, আসছি। ইউনিফর্ম পরে আসবেন না, প্লেন ড্রেসে আসবেন। আসছি। নির্মল লাহিড়িকে টেলিফোনটা করে কিরিটি একটা কাগজ ও ডট পেন নিয়ে একটা নকশা আঁকতে শুরু করে। সন্দীপ রায়ের বাড়ির দোতলার নকশা। সেদিন একবার সবশেষে কিরিটি সন্দীপ রায়ের সমস্ত বাড়িটা ঘুরে ঘুরে দেখেছিল, এবং দোতলার নকশাটা সেই স্মৃতির ওপর নির্ভর করেই আঁকল মোটামুটিভাবে। এবং নকশাটার দিকে চেয়ে মনে মনে সে রাত্রের ঘটনাটা প্রথম থেকে ভাববার চেষ্টা করে। সে রাত্রে অমিতাভ অর্থাৎ প্রতুল সাহা আর স্ত্রীকে বিদায় দিয়ে সন্দীপের স্ত্রী ললিতা সন্দীপ রায়ের জবানি মতো রাত 10টা থেকে 11:45-র মধ্যে সোজা উপরে চলে যায়। ওই সময় ললিতাকে জীবিত দেখা গিয়েছে। অতঃপর অতিথি বিদায় নেয় রাত 11:15 থেকে রাত 11:30-র মধ্যে। তারপর সন্দীপ রায় নিজের অফিস ঘরে ঢুকে কাজ সেরে রাত 12টা নাগাদ উপরে এসে দেখে ললিতা খাটের পরে মৃতা। তাহলে দেখা যাচ্ছে রাত 10:30টার পর এবং 11:15-র মধ্যেই কোনো এক সময় ললিতাকে হত্যা করা হয়েছে। সম্ভবত ললিতাকে হত্যা করা হয়েছিল ওই 1 ঘন্টা সময়ের মধ্যেই। ময়নাতদন্তেও বলেছে রাত 10:30 থেকে 11:15-র মধ্যে কোনো এক সময় মারা গিয়েছে। ওই 45 মিনিট সময়ে কে কোথায় ছিল? কিরিটির মনে হয় ওই 45 মিনিট সময় সকলের গতিবিধি একবার পর্যালোচনা করে দেখা সর্বাগ্রে প্রয়োজন। কিরিটির ধারণা, ওই রাত্রে যারা ওই গৃহে উপস্থিত ছিল তাদেরই মধ্যে কেউ একজন ললিতা দেবীর হত্যাকারী। সন্দীপ রায়, প্রতুল বা অমিতাভ, তার স্ত্রী সঞ্চিতা, প্রফুল্ল রায় ও তার স্ত্রী, সব্যসাচী চৌধুরী, বিজয় সামন্ত ও তার স্ত্রী মণিমালা, রমেন মল্লিক ও তার স্ত্রী সুধা। এদের মধ্যে কাকে কাকে সন্দেহ করা যায়? প্রফুল্ল রায় ও তার স্ত্রীর প্রতি কোনো সন্দেহ হয় না।
এবং প্রফুল্ল রায় তার স্ত্রীকে অনায়াসেই সন্দেহের তালিকা থেকে বাইরে রাখা যায়, কিন্তু বাকি 4 জন আর সন্দীপ রায় কাউকেই সন্দেহের তালিকার মধ্যে থেকে বাদ দিতে পারছি না। জঙ্গলি এসে বলল, থানা থেকে লাহিড়ী এসেছেন, যা এখানেই ডেকে নিয়ে আয়। নির্মল লাহিড়ী এসে ঘরে ঢুকলেন। কিরিটির নির্দেশ মতো লাহিড়ী প্লেন ড্রেসে এসেছেন। কি ব্যাপার মিস্টার রায়, কোনো এক মাধবীর কুঞ্জে যাবেন বলছিলেন ফোনে? হ্যাঁ, আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন বাদল সরকার, সন্দীপ রায়ের ভাগ্নে। তারপর তিনি একটা সংবাদ দিয়ে গেলেন, আমাদের সন্দীপ রায় বিবাহ করছেন। বিবাহ করছেন? হ্যাঁ, বিবাহের তোড়জোড় চলছে মাধবী দেবীর সঙ্গে। তারই কুঞ্জে চলুন একবার ঘুরে আসি। কিন্তু মাধবীটি কে? মাধবী মুখার্জি, মডেলিং করেন বিজ্ঞাপনে। সন্দীপ রায়ের বন্ধু ওই আর্কিটেক্ট সব্যসাচী চৌধুরীর একটা ফ্ল্যাটে মডেল মাধবী মুখার্জি থাকে তারই পয়সায়। সবাই জানে মাধবী মুখার্জি সব্যসাচী চৌধুরীর রক্ষিতা। এত খবর সবই ওই বাদল সরকারই দিয়ে গেল। চলুন একবার ঘুরে আসি, এই তো কাছেই। বেশ চলুন, কিন্তু একটা ফোন করে গেলে হতো না? যদি না থাকে এ সময় শুনলাম সে থাকে, কারণ এই দুপুরেই সাধারণত সন্দীপ রায় মাধবীর কুঞ্জে থাকত। দারোয়ানের কাছে সংবাদ পাওয়া গেল মাধবী তার ফ্ল্যাটেই আছে। লিফটে করে উপরে উঠে সোজা গিয়ে নির্মল লাহিড়ী কলিং বেল টিপল। একজন আয়া মতো মেয়ে মানুষ এসে দরজা খুলে দিল। কাকে চাই? মাধবী দেবী আছে? আছেন। কোথা থেকে আসছেন? কোনো কোম্পানি থেকে কি? হ্যাঁ, বলো গিয়ে তোমার মেম সাহেবকে, একটা বিজ্ঞাপনের ব্যাপারে এসেছি। কিরিটি বলল, আসুন বসুন, মেম সাহেবকে খবর দিচ্ছি। কথাটা বলে আয়া ভেতরে চলে গেল। বসবার ঘরটি বেশ ছিমছাম করে সাজানো, সোফা, মেঝেতে কার্পেট পাতা, ঘরের এক কোণে টিভি, একটা কাঁচের শোকেসে কিছু বই সাজানো। কিরিটি একটা সোফার পরে বসে সহজ হাতে নির্মলের অলক্ষ্যে ছোট একটা কালো মতো বস্তু দুটি সোফার মাঝখানে রেখে দিল। ঘরের জানালায় দামি নেটের পর্দা, দেওয়ালে চেনা কয়েকটি তরুণীর নানা ভঙ্গিমার ছবি। বোঝা গেল ছবিগুলো সব মাধবী মুখার্জির। নানা বিজ্ঞাপনের ব্যাপারে তোলা ছবি বোধ করি। পর্দা তুলে একটি মহিলা ঘরে এসে ঢুকল। পরনে পাজামা ও হাউস কোট, চুল ছোট ছোট করে ছাঁটা, কাঁধের ওপরে লুটোচ্ছে শ্যাম্পু করা চুল, দুহাতে একগাছি করে সোনার চুড়ি। দেহের কোথাও এতটুকু মেদ নেই, যত্নে লালিত সুঠাম দেহবল্লরী, আর দু চোখের দৃষ্টি গভীর ইঙ্গিতপূর্ণ। নমস্কার। মাধবী যুক্ত করে নমস্কার জানালো। নমস্কার, কিরিটি বলল। কোথা থেকে আসছেন? বলে মাধবী যেন কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে কিরিটির মুখের দিকে। তারপর শান্ত গলায় বলল, মনে হচ্ছে আপনাকে যেন কোথায় দেখেছি। আমাকে? হ্যাঁ, কিরিটি রায়, আপনি কিরিটি রায়, মাধবী বলল। কিরিটি বুঝতে পারে অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, সাবধানে এগুতে হবে। আমার কাছে কি প্রয়োজন বলুন কিরিটি বাবু? মিস মুখার্জি, আপনি আমাকে ঠিকই চিনেছেন, আমি কিরিটি রাই। মাধবী মৃদু হাসল, সুন্দর হাসিটা। হাসলে যেন যৌবন আবেদন আরও স্পষ্ট হয়ে ওঠে। কি সৌভাগ্য আমার! কিন্তু এ সৌভাগ্য কেন জানতে পারি কি? আপনি নিশ্চয় জানেন সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায় আজ 8 দিন হলো খুন হয়েছে। হ্যাঁ, শুনেছি। পুলিশের তাই ধারণা বটে, তবে তাকে কেউ হত্যা করেনি। স্ট্রোকে মারা গেছে ললিতা। না, স্ট্রোক নয়? না, এ ডায়াবলিক্যাল মার্ডার। কি বলছেন মিস্টার রায়? তাই, আর সেই ব্যাপারেই আমি আর উনি থানার ওসি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমাকে? ললিতাকে যদি হত্যাই করা হয়ে থাকে, আমার সঙ্গে তার কি সম্পর্ক? তাকে আমি চিনতামই না। সো হাউ আই কাম ইন টু দ্য পিকচার? না, আপনি তাকে চিনতেন না ঠিকই, কিন্তু আপনি সন্দীপ রায়কে চেনেন না? চিনি, একটু যেন ইতস্তত করে জবাবটা দিল। আপনাদের উভয়ের মধ্যে ঘনিষ্ঠতাও আছে? ওইসব কিছু নেই, তবে আই নো হিম। মধ্যে মধ্যে তিনি আসেন, সেই সূত্রেই। আপনার এখানে? না, তার বন্ধু মিস্টার চৌধুরীর কাছে। এই ম্যানশনের তিনিই মালিক। সেই সূত্রে তাকে দেখেছি কয়েকবার, দ্যাটস অল। কিন্তু আমি খবর পেয়েছি তিনি আপনার ফ্ল্যাটেও আসতেন। এম আই রং মিস মুখার্জি? কিরিটির মনে হলো মাধবী যেন একটু থতমত খেয়ে গেল, একটু বিব্রত। হ্যাঁ, মিস্টার চৌধুরীর সঙ্গে বার 2 বোধ করি এসেছেন। ব্যাপারটা গোপন করে আর কোনো লাভ হবে না মিস মুখার্জি। আপনি আমাকে যখন দেখা মাত্রই চিনতে পেরেছেন, আমি মানুষটা সম্পর্কেও নিশ্চয় আপনার ধারণা আছে। ডোন্ট ট্রাই টু প্লে উইথ মি অ্যানিমোর। আমার কয়েকটি প্রশ্নের জবাব দেবেন কি?
ভ্রুকুঞ্চিত করে। এরপর মাধবী কয়েকটা মুহূর্ত তাকিয়ে রইল কিরিটির মুখের দিকে নিঃশব্দে। তারপর শান্ত মৃদু গলায় বলল, কি জানতে চান? শুনলাম আপনি সন্দীপ রায়কে বিবাহ করছেন। হোয়াট? সন্দীপকে বিবাহ? আর ইউ ম্যাড? বিবাহই কোনোদিন করব না আমি। একান্তই যদি কোনোদিন করি তো সন্দীপ কেন? কিরিটি বুঝতে পারে অসাধারণ চতুর মাধবী। কথাগুলো বলে মাধবী চুপ করে যায়। গভীর জলের মাছ, এত সহজে ধরা দেবে না। কিরিটির সঙ্গে কথা বলছে বটে, কিন্তু চোখে মুখে একটা দৃঢ়তা যেন স্পষ্ট মাধবীর। কি ভাবছেন মিস মুখার্জি? কই কিছু না তো। ভাবছেন? আমি বলছি আপনি ভাবছেন। একটা কথা বোধ হয় আপনার জানা দরকার। আমি অকারণে অহেতুক কাউকে বিরক্ত করি না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি সন্দীপবাবু আপনার বিশেষ পরিচিত এবং আপনাদের উভয়ের মধ্যে একটা ঘনিষ্ঠতা আছে, এবং সেটা দু একদিনে গড়ে ওঠেনি। কিন্তু আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, ললিতার মৃত্যুর ব্যাপারে আমি জড়িত নই। আপনি জড়িত যে সে কথা তো ইঙ্গিতেও আমি প্রকাশ করিনি একটিবারও। তাহলে? কি তাহলে? আপনাকে সন্দীপবাবু সম্পর্কে প্রশ্ন করছি কেবল। তবে কি আপনি সন্দীপকে সন্দেহ করছেন সেই তার স্ত্রী ললিতাকে হত্যা করেছে? করাটা এমন কিছু একটা অস্বাভাবিক ব্যাপার নয়। হাউ অ্যাবসার্ড! সন্দীপ তার স্ত্রীকে হত্যা করেছে, কিন্তু কেন? ধরুন কাউকে আরও কাছে সর্বক্ষণের জন্য একান্ত করে পাবার জন্য। কাকে? যদি বলি আপনাকে, আপনারই জন্য। আমাকে? বিস্ময়ের সঙ্গে যেন উচ্চারণ করল কথাটা মাধবী। হ্যাঁ, আপনাকে, শান্ত গলায় জবাব দিল কিরিটি। হাউ হরিবল! এবার আমার প্রশ্নগুলোর জবাব দেবেন কি? একটা কথা আপনার জানা দরকার মিস মুখার্জি। আইনে কি বলে? পিনাল কোডের আইনে হত্যা এবং হত্যাকারীর সহযোগিতা করা আইনের চোখে একই অপরাধ। আপনি কি বলতে চান মিস্টার রায়? আমার প্রশ্নগুলোর ঠিক ঠিক জবাব, এই আমি বলতে চাই। কি জানতে চান? এই তো বুদ্ধিমতীর মতো কথা। এবার বলুন মিস মুখার্জি, আপনার সঙ্গে সন্দীপবাবুর বেশ ভালোই পরিচয় আছে, তাই না? হ্যাঁ, একটা যেন ঢোক গিলে কথাটা বলল মাধবী। তিনি প্রায়ই দুপুরে আপনার কাছে আসতেন। কি চুপ করে আছেন কেন? ইদানিং কিছুদিন প্রায় আসতো সন্দীপ। মিস্টার চৌধুরী, মানে এই ফ্ল্যাট বাড়ির যিনি মালিক, সব্যসাচী চৌধুরী, কথাটা বোধ করি জানতেন না। কি অমন করে আমার মুখের দিকে চেয়ে আছেন কেন? আমি সমস্ত খবর নিয়েই এসেছি। এই আপনার ফ্ল্যাটটার ভাড়াও সব্যসাচী চৌধুরী আপনার কাছ থেকে নেন না। আপনাকে এই ফ্ল্যাট বিনি ভাড়াতেই থাকতে দিয়েছেন, রাইট? সব্যসাচী এর মধ্যে কোথা থেকে আসছে? আসছেন বই কি, তারই অনুগৃহীতা আপনি, সেও জানি। এবার বলুন মিস মুখার্জি, সব্যসাচী চৌধুরীর সঙ্গে আপনার কতদিনের আলাপ? তাহলে বুঝতেই পারছেন সব্যসাচী চৌধুরী ব্যাপারটা জানতে পারলে, মানে আপনার ও সন্দীপ রায়ের অন্তরঙ্গতার কথাটা যদি তার কখনো কানে যায়। মিস্টার রায়, বলুন, আমাকে বাঁচান। আমি ওই ব্যাপারের কিছুই জানি না, বিশ্বাস করুন। অনুনয়ে ভেঙে পড়ে এতক্ষণে মাধবীর মতো মেয়েও। আপনি মিথ্যে আশঙ্কিত হচ্ছেন। আমি জানি ললিতা দেবীর মৃত্যুর ব্যাপারে সব্যসাচী চৌধুরীর কোনো দায় দায়িত্ব নেই। আপনি এবার আমার বাকি প্রশ্নগুলোর জবাব দেন। কি প্রশ্ন? সেদিন রাত্রে, মানে ললিতা ও সন্দীপ রায়ের বিবাহবার্ষিকীর রাত্রে সব্যসাচী চৌধুরী ললিতাদের ওখানে গিয়েছিলেন, জানেন আপনি সে কথাটা নিশ্চয়ই? জানি। কেমন করে জেনেছিলেন? কথাটা সব্যসাচী চৌধুরী কি বলেছিলেন আপনাকে? না, একটু ইতস্তত করে বলে মাধবী। তবে কি করে জানলেন কথাটা? আগেও দুবার সব্যসাচী ওদের ম্যারেজ অ্যানিভার্সারিতে গিয়েছিল, তাই এবারও যে যাবে জানতাম। ললিতা দেবীকে কখনো আপনি দেখেছেন? দেখেছি। আলাপ ছিল? না, আমি কখনো সন্দীপের বাড়িতে যাইনি, ললিতাও কখনো আসেনি। আপনাদের পরস্পরের আলাপ কতদিনের? তা বছর দেড়েক হবে। ওদের পরস্পর স্বামী স্ত্রীর মধ্যে কী রকম সম্পর্ক ছিল জানেন? শুনেছি ইদানিং কোনো সন্তান না হওয়ার জন্য উভয়ের মধ্যে একটা অশান্তি চলছিল। সন্দীপের নাকি ধারণা ললিতা বাঁজা ছিল, আর ললিতার ধারণা সন্দীপ ইম্পোর্টেন্ট, তার সন্তান উৎপাদনের নাকি কোনো ক্ষমতাই নেই। তাই কি? সন্দীপ প্রায়ই বলতো, আমি ব্যাপারটা প্রমাণ করে দেব। ডাক্তারের ধারণা হলো আমি কোয়াইট নর্মাল, আমার শরীরে কোনো দোষ নেই। কি করে সেটা সম্ভব, যখন ডাক্তারই বলে দিয়েছিল তার শুক্রকীটের প্রজনন ক্ষমতা নেই? তা জানি না। তাহলে বোধ করি আপনাকে বিয়ে করে সেটা তিনি প্রমাণ করতে চেয়েছিলেন। না, আমিও জানতাম। কি জানতেন? সত্যি সত্যি সন্দীপের সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা নেই। হি ওয়াজ ইম্পোর্টেন্ট।
আপনি কি করে জানলেন? টেল মি। বলুন মিস মুখার্জি, আপনি সে কথা কি করে জানতে পেরেছিলেন যে সন্দীপ ইম্পর্ট্যান্ট? আমি কি কি আপনি কি বলুন? ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সব্যসাচীর মুখেই শুনেছি কথাটা আমি একদিন। সব্যসাচী কথাটা জানতেন? জানতেন। কি করে? ডাক্তার নন্দীর কাছ থেকে। ডাক্তার নন্দী? হ্যাঁ, ডাক্তার নন্দীকে সব্যসাচী চৌধুরী খুব ভালো করেই চেনে। আপনি তাহলে আপনার দিক থেকে বেশ নিশ্চিন্ত ছিলেন বলুন সন্দীপ রায়ের ব্যাপারে, রাইট? কি বললেন? কিছু না। অসংখ্য ধন্যবাদ মিস মুখার্জি, আজ আমরা চলি। অসংখ্য ধন্যবাদ আবারও আপনার সহযোগিতার জন্য। একটা কথা বলুন, সত্যিই কি আপনার ধারণা ললিতার হত্যাকারী সন্দীপই? কি জানি তিনি ললিতার হত্যাকারী কিনা। কথাটা যথাসময়ে জানতে পারবেন, সকলেই জানতে পারবে, আপনিও পারবেন। আমি শুনেছি সবাই সে রাত্রে চলে আসার পরেও ললিতা জীবিতা ছিল, আর বাড়িতে তখন দ্বিতীয় ব্যক্তি একমাত্র যে ছিল সে সন্দীপই। সত্যি কথা বলতে কি, আমার যেন এখন সন্দীপকেই সন্দেহ হচ্ছে। কিরিটি প্রত্যুত্তরে মৃদু হাসল। আচ্ছা চলি মিস মুখার্জি, পরে আবার দেখা হবে। নমস্কার। কিরিটি ওসিকে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো। পথে বের হয়ে লাহিড়ী বললেন, সত্যি কি আপনি সন্দীপকেই সন্দেহ করছেন মিস্টার রায় তার স্ত্রীর হত্যার ব্যাপারে? কেন বলুন তো? তবে কাকে সন্দেহ করছেন ললিতা দেবীর হত্যার ব্যাপারে? নির্মল লাহিড়ী আবার প্রশ্ন করলেন। হত্যাকারী তো আপনার এক প্রকার চোখের সামনে, নাগালের মধ্যেই আছে মিস্টার লাহিড়ী। এই মুহূর্তে চোখের সামনে, নাগালের মধ্যে। হ্যাঁ, তার আর পালাবার কোনো পথ নেই। তাহলে আপনি জানতে পেরেছেন ললিতা দেবীর হত্যাকারীকে? পেরেছি বই কি, তবে ধরিয়ে দিচ্ছেন না কেন হত্যাকারীকে? বললাম তো, পালাবার তার কোনো পথ নেই। তাছাড়া সে চেষ্টা সে করবেও না। পালাবার চেষ্টা করবে না? না, কারণ সে নিশ্চিন্ত, তাকে কেউ সন্দেহ করতে পারবে না। সে জানে এখনও অন্তত কেউ তাকে সন্দেহ করতে পারেনি, পারবেও না। কিন্তু সে দুটো মারাত্মক ভুল করেছিল। ভুল? হ্যাঁ, প্রথমত মিথ্যা বলে আমাকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করে, এবং দ্বিতীয়ত নিজের একটা অ্যালিবাই সৃষ্টি করে আমার চিন্তাধারাকে অন্য পথে চালিত করবার চেষ্টা করে। কার কথা বলছেন? কার কথা আবার বলবো? আমি বলছি হত্যাকারীর কথা। থামান জিপ মিস্টার লাহিড়ী, আমি এখানেই নেমে যাব। আপনার বাড়ি যাবেন না? যাব। গড়িয়াহাটায় আমার একটা কাজ আছে, কাজটা সেরে বাড়ি ফিরব। নির্মল লাহিড়ী জিপ থামালেন। কিরিটি জিপ থেকে নেমে গেল। কিরিটি আর নির্মল লাহিড়ী চলে যাবার সঙ্গে সঙ্গেই মাধবী সন্দীপ রায়কে তার অফিসে ফোন করল। সন্দীপ রায় স্পিকিং। সন্দীপ, আমি মাধবী। মাধু, কি খবর? এখানে একবার আসতে পারবে? কোথায়? আমার ফ্ল্যাটে। রাত্রে গেলে হবে না? না, এক্ষুনি এসো। তাছাড়া রাত্রে সব্যসাচীর সঙ্গে আমার ডিনার খাবার কথা আছে। কোথায়? জানি না, কোনো হোটেলে সে বুক করেছে, আমাকে এখনও জানায়নি। তবে কথা আছে আজ রাত্রে ওর সঙ্গে আমি ডিনার খাবো। প্লিজ আর দেরি করো না, ব্যাপারটা অত্যন্ত জরুরি, এক্ষুনি এসো। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যেই আসছি। প্রতুল সাহা ওরফে অমিতাভ তার ঘরেই ছিল। রাত তখন 8টা হবে। একটা পাণ্ডুলিপি সংশোধন করছিল। টেলিফোনটা বেজে উঠল। প্রতুল হাত বাড়িয়ে ফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো, অমিতাভবাবু আছেন? কথা বলছি। কে আপনি? কিরিটি রায়। উচ্চারিত নামটি যেন প্রতুল সাহার কানের পর্দায় একটা ধাক্কা দিল। অমিতাভবাবু, বলুন। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল, আসতে পারি কি আপনার বাড়িতে? আমি একটু ব্যস্ত আছি, কাল কোনো এক সময় আসবেন? বললাম তো, জরুরি প্রয়োজন। বেশ, আসুন। আপনার বাড়িতে? কেয়াতলায়, নম্বরটা? আমি জানি, আমি তাহলে আসছি। আসুন। কে গো, কার ফোন? প্রতুলের স্ত্রী সঞ্চিতা ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করে স্বামীকে। কিরিটি রায়, প্রতুল বলল। হঠাৎ এ সময়ে? জানি না, এখনই আসছেন বললেন। আমাদের এখানে? হ্যাঁ, কি সব জিজ্ঞাসা করতে চান বললেন। মিনিট 20 মধ্যেই কিরিটি এলো। একেবারে কেয়াতলা লেনের উপরেই একটা 5 তলা বাড়ির 3 তলায় একটা ফ্ল্যাট। ফ্ল্যাটটা অতি আধুনিকভাবে দামি সোফা দিয়ে সাজানো। ঘরের মেঝেতে দামি কার্পেট পাতা। 3 কামরার ফ্ল্যাট। বছর 3 হলো প্রতুল তার পাবলিশারের কাছ থেকে বইয়ের রয়্যালটি বাবদ অ্যাডভান্স নিয়ে ফ্ল্যাটটা কিনেছে। তারপর মনের মতো করে স্বামী স্ত্রীতে ফ্ল্যাটটা আধুনিকভাবে সাজিয়েছে। ঘরের আসবাবপত্র দেখলেই বোঝা যায় বই থেকে প্রতুলের আজকাল বেশ ভালোই ইনকাম, বেশ মোটা রয়্যালটি পায়।
প্রতি বছরে তার লেখা বইগুলো থেকে, নোটস ও উপন্যাস মিলিয়ে। প্রতুল সাহা আর তার স্ত্রী সঞ্চিতা দুজনেই ঘরের মধ্যে ছিল। আসুন মিস্টার রায়, প্রতুল বলল। চা আনি? সঞ্চিতা বলল। কেন, ড্রিঙ্ক দাও না? প্রতুল বলল। কি খাবেন মিস্টার রায়, হুইস্কি না ব্র্যান্ডি না রাম? না না, এখনও সব থাক, কিরিটি বলল। শুকনো গলায় আলাপ আলোচনা জমে না মিস্টার রায়, তাছাড়া এ সময়টা ড্রিঙ্কের। তা বেশ তো, আপনি ড্রিঙ্ক নিন না। আমি ড্রিঙ্ক করব আর আপনি? তা কি হয় মিস্টার রায়? বেশ, আমাকে তাহলে একটু লেমন স্কচ দিন গ্লাসে। প্রতুল সাহা তার স্ত্রী সঞ্চিতাকে নিঃশব্দে চোখের ইঙ্গিত করল। সঞ্চিতা উঠে গেল। কিরিটি খরদৃষ্টি দিয়ে ঘরের চারপাশ দেখছিল। দুটো কাঁচের শোকেস, তার একটাই সার সার সব নামকরা সাহিত্যিকদের উপন্যাস, ভ্রমণ কাহিনী। সেই সব বইয়ের মধ্যেই অমিতাভের কয়েকখানা বই। একটি পাথরের টেবিল, তার উপরে বসানো সুদৃশ্য একটি ক্লক, ঘড়ির কার্ডপেটনে 8টা দেখাচ্ছে। একপাশে টিভি ও ফোন। সঞ্চিতা কিরিটিকে লেমন স্কচ দিল এবং তার স্বামীকে ড্রিঙ্ক। তারপর মৃদু গলায় স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি। না না মিসেস সাহা, কিরিটি বাধা দিল। আপনি এ ঘর থেকে যাবেন না, আপনিও বসুন। কিন্তু আপনাদের উভয়েরই উপস্থিত থাকাটা প্রয়োজন। প্রতুল সাহা স্ত্রীকে বলল, বসো টুনি। গ্লাসটা তুলে একটা ছোট সেপ করে প্রতুল বলল, তারপর বলুন মিস্টার রায়, আপনার কি বলবার আছে? অমিতাভবাবু বলুন। সে রাত্রে, মানে আপনার বন্ধু সন্দীপ রায়ের বিবাহবার্ষিকীর রাত্রের কথা নিশ্চয়ই এখনও ভালো করেই আপনার মনে আছে? আছে। সে রাত্রে ললিতা দেবী ও সন্দীপবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আসবার পর? হ্যাঁ বলুন। থামলেন কেন? অমিতাভ বলল, আপনি আপনার স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরেননি। একটা কাজ আছে বলে আপনি গাড়ি থেকে নেমে যান, মনে আছে? হ্যাঁ বলুন। অমিতাভ কিরিটির মুখের দিকে তাকালো। অত রাত্রে কোথায় গিয়েছিলেন আপনি, সেটাই আমি জানতে চাই। কেন বলুন তো, আপনার কি ধারণা সে রাত্রে আমিই গিয়ে ললিতাকে? এটা তো ঠিক যে একসময় আপনার ও ললিতার মধ্যে বিশেষ একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। কথাটা কি মিথ্যে? না, মিথ্যে নয়। তবে ঘনিষ্ঠতা বলতে যা আপনি মিন করছেন, সে ধরনের কোনো ঘনিষ্ঠতাই ললিতার সঙ্গে আমার গড়ে ওঠেনি। কিন্তু আপনার স্ত্রী বলেছেন। কি বলেছে টুনি? কি বলেছ ওকে তুমি টুনি? আমি, যাক অমিতাভবাবু, ও কথাটা আপাতত ড্রপ করুন। ড্রপ করব? একটু অবাক হয়েই যেন কথাটা বলে অমিতাভ কিরিটির মুখের দিকে তাকালো। হ্যাঁ, ড্রপ করুন, অন্য প্রসঙ্গে আসা যাক। কিরিটি বুঝতেই পেরেছিল অমিতাভ জানে না এখনও সেদিন তার স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল, সঞ্চিতা তাকে কি বলে এসেছে, এবং এও জানত সঞ্চিতা অমিতাভকে কোনো কথা জানতে দেবে না। ঘনিষ্ঠতার কথা থাক, একসময় ললিতা দেবীর সঙ্গে আপনার পরিচয়ও ছিল। তা ছিল। তা সে পরিচয় মেলামেশা হঠাৎ বন্ধ হয়েছিল কেন? শি ওয়াজ এ হার্টলেস ওম্যান, আর্ট সর্বস্ব দেমাকি। শি ওয়াজ অনলি আফটার মানি। জাঁকজমকের জীবনই কাম্য ছিল। কিরিটি মৃদু হাসল। অমিতাভ সম্পর্কে যা কিরিটির জানবার ছিল তার ওই কথাগুলোতেই স্পষ্ট হয়ে উঠল। থ্যাংক ইউ অমিতাভবাবু, কিন্তু তারই কাছে আবার আপনি যাতায়াত শুরু করেছিলেন। না, তার কাছে নয়। সন্দীপ আমার দীর্ঘদিনের বন্ধু, তারই কাছে তার অনুরোধে যেতাম। বিবাহবার্ষিকীতে যেতে ললিতা দেবী আপনাকে বিশেষভাবে অনুরোধ করেননি? করেছিল। অমিতাভবাবু, আমি যদি বলি একটা অভিমানের বশে আপনি কিছুদিনের জন্য ললিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন মাত্র। কি বলতে চান আপনি মিস্টার রায়? ললিতাকে কোনোদিনই আপনি ভুলতে পারেননি। ইয়েস, ইফ আই অ্যাম নট রং। একমাত্র সেই কারণেই আপনি বারবার ললিতার কাছে ছুটে ছুটে গিয়েছেন, সেই একটিবার তাকে দেখার জন্য। অস্বীকার করবার চেষ্টা করবেন না, কারণ আমি লক্ষ্য করেছি তার নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার দুচোখে খুশির আনন্দের আভাস। অমিতাভ একেবারে যেন বোবা। কিরিটি বলতে থাকে, কিরিটির চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না অমিতাভবাবু। আমি, এবারে বলুন, সে রাত্রে আপনি আবার ললিতার কাছে গিয়েছিলেন, কথাটা কি মিথ্যে? মিথ্যে, কিন্তু অমিতাভের গলাটা মিনমিনে শোনালো। গলার স্বরটা যেন মনে হলো অত্যন্ত ক্ষীণ। না, মিথ্যা নয়, কিরিটি দৃঢ় কণ্ঠে বলে। কিরিটি দেখল অমিতাভ কেমন যেন করুণভাবে সঞ্চিতার মুখের দিকে তাকিয়ে আছে, আর সঞ্চিতার দুচোখের দৃষ্টি তার স্বামীর পরে স্থির নিবদ্ধতার মধ্যে একটা চাপা আক্রোশ ও ঘৃণা। আপনি প্রায়ই যেতেন আপনার স্ত্রীর অজ্ঞাতে ললিতার কাছে। ললিতার সেক্স সর্বদা আপনাকে আকর্ষণ করত, তাই নয় কি অমিতাভবাবু?
কাম অন, স্পিক আউট, কনফেস দ্য ট্রুথ। অমিতাভ চুপ, একেবারে যেন পাথর। কিরিটি আবার বলল, সে রাত্রেও আপনি ললিতার কাছেই আবার ফিরে গিয়েছিলেন, বলুন তাই নয় কি? হ্যাঁ, ললিতা আমাকে যেতে বলেছিল, মিনমিনে গলায় অমিতাভ বলল। চিৎকার করে ওঠে সঞ্চিতা, তুমি তুমি ললিতার কাছে গিয়েছিলে সে রাত্রে আবার? হ্যাঁ টুনি, মানে বিশ্বাস করো। ততক্ষণে কিরিটি লক্ষ্য করেছিল অমিতাভের পেটে 4 পেগ পড়েছে। কি বিশ্বাস করব, তুমি গিয়েছিলে আবার, বলল সঞ্চিতা। গ্লাসে একটা দীর্ঘ চুমুক দিয়ে অমিতাভ বলল, গিয়েছিলাম টুনি, আমি গিয়েছিলাম। তুমি এত নীচ, এত ছোট, কি পাওনি তুমি আমার কাছে? ললিতা কি এমন দিতে পারত যা তুমি আমার কাছে পাওনি? বলো, জবাব দিতে হবে তোমাকে আজ। নারীর স্বাভাবিক ঈর্ষা যেন সঞ্চিতাকে মরিয়া করে তুলেছে এখন। কিরিটি বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মিসেস সাহা, অমিতাভ বাবুর আপনার প্রতি ভালোবাসার মধ্যে কোনো মিথ্যা নেই। উনি সত্যিই আপনাকে ভালোবাসেন। ললিতার প্রতি আকর্ষণটা ভালোবাসা নয়, নিছকই একটা যৌন আকর্ষণ, যে আকর্ষণকে ললিতার সঙ্গে যারাই পরিচিত ছিল কেউ তা এড়াতে পারেনি। কথাটা আমি স্পষ্ট বুঝতে পারছি প্রতুলবাবু, আপনি, সন্দীপবাবু, আপনারা কেউই ওই আকর্ষণকে অস্বীকার করতে পারেননি। প্রতুল সাহা তখন নিশ্চুপ, সঞ্চিতার চোখে জল। কিরিটি আবার বলল, এবারে বলুন অমিতাভবাবু, যে রাত্রে ললিতার সঙ্গে আপনার দেখা হয়েছিল, রাত তখন কটা মনে করে বলুন। রাত 11:15 কি তার সামান্য আগে হবে। দেখা তাহলে হয়েছিল সে রাত্রে আপনাদের? কোথায় কোথায় দেখা হয়েছিল সে রাত্রে? ওদের ওপরের ঘরে। ললিতা দেবী কি একা ছিলেন না অন্য কেউ ছিল? না, সে একা ছিল, সেই রকমই বলেছিল ললিতা। কি কথা হয়েছিল সে রাত্রে আপনাদের মধ্যে? কেন ডেকেছিল সে আপনাকে? কি একটা জরুরি কথা বলবার জন্য। আগে সেটা বলেনি? আগে বলেনি? না, বললাম তো, আগে কিছু বলেনি, যাবার পরেও বলেনি। কারণ ললিতা তখন জীবিত ছিল না, শি ওয়াজ ডেড। হ্যাঁ, 2বার তার নাম ধরে ডেকে সাড়া না পেয়ে গায়ে হাত দিতেই বুঝলাম সে আর বেঁচে নেই, মারা গেছে। তাহলে ময়নাতদন্তের রিপোর্টই ঠিক, কিরিটি বলল। রাত 11:15 থেকে 11:30 মধ্যেই কোনো এক সময় তার মৃত্যু হয়েছিল। ওই 45 মিনিটের মধ্যেই কোনো এক সময়ে ললিতা খুন হয়েছিলেন। কে কে তাকে খুন করল? আমি, অমিত? জানি অমিতাভবাবু, আপনি ললিতা দেবীর হত্যাকারী নন। তারপর হাত ঘড়ির দিকে তাকিয়ে কিরিটি বলল, নির্মলবাবু, মাধবীর ফ্ল্যাটে একটা ফোন করুন। মাধবীর ফ্ল্যাটে? হ্যাঁ, দেরি করবেন না, করুন ফোন। দেখুন মাধবী আছে কিনা। সম্ভবত আছে, আমার ক্যালকুলেশন যদি ঠিক হয়। নির্মল ইতস্তত করছে দেখে কিরিটি এবারে এগিয়ে গিয়ে ফোনে ডায়াল করল। অপর প্রান্তে রিং হচ্ছে শোনা গেল। হ্যালো, পুরুষের গলা। কিরিটি সঙ্গে সঙ্গে ফোনের কানেকশনটা কেটে দেয়। কি হলো মিস্টার রায়? নির্মল লাহিড়ী প্রশ্ন করেন। কুইক চলুন। কোথায়? মাধবীর কুঞ্জে। চলুন, দেরি হলে পার্টি পালাবে। অমিতাভবাবু, সঞ্চিতা দেবী, আপনারাও আমাদের সঙ্গে আসুন। সকলে ঘর থেকে বের হয়ে গেল। সন্দীপ বলছিল, কি ব্যাপার মাধু, হঠাৎ এই অসময়ে? এই যে সন্দীপ, তুমি পালাও, আর একটুও দেরি করো না। পালাবো মানে? পালাবো কেন? কি ব্যাপার মাধু? যা বলছি শোনো। নিচে তোমার গাড়ি আছে তো? হ্যাঁ। তবে আর দেরি করো না, এখান থেকে এক্ষুনি আমরা চলে যাব। আরে কেবল যেতে বলছো, কিন্তু কেন যাব আমরা তা তো বলছো না। ব্যাপারটা কি খুলে বলো তো। আমার মনে হয় কিরিটিবাবু তোমাকেই। কি আমাকে? তোমার স্ত্রীর হত্যাকারী ভাবছেন। হোয়াট ননসেন্স! তুমি বোধ করি চেনো না মানুষটাকে, কিন্তু আমি চিনি। হঠাৎ যে সেদিন কেন তুমি কিরিটিবাবুকে ডাকতে গেলে তা তুমিই জানো। কিরিটি রায় আমাকেই শেষ পর্যন্ত ললিতার হত্যাকারী বলে ধরে নিয়েছেন। আশ্চর্য, ভদ্রলোকের মাথার নার্ভগুলো জানতাম খুব প্রখর, কিন্তু এখন দেখছি মোস্ট অর্ডিনারি, কোনো বিশেষত্ব নেই। তবে সন্দীপ রায়ের কোনো কথারই কোনো প্রতিবাদ জানায় না মাধবী। সন্দীপের কথাগুলো কেবল শুনেই গেল। সন্দীপ আবার বলল, এই জন্যেই তুমি ফোন করে আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিলে মাধু? হ্যাঁ, কিরিটিবাবু কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। তোমার এখানে এসেছিলেন কিরিটিবাবু? কি বলছো তুমি? ললিতার মৃত্যুর ব্যাপারেই আমার কাছ থেকে কিছু জানতে এসেছিলেন। কিন্তু কিরিটিবাবু তোমার সন্ধান পেলেন কি করে? তোমার নামগন্ধও তো আমি তার কাছে করিনি। তোমার সঙ্গে আমার পরিচয় আছে, তাই বা জানলেন কি করে? না, আমার সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে মাধবী। অতঃপর মাধবী কিরিটি রায়ের সঙ্গে মাধবীর যে সমস্ত কথা হয়েছিল সব বলে গেল। তোমাকে বিয়ে করছি তাও জেনেছেন কিরিটি রায়? সন্দীপ বলল,
হ্যাঁ, আমি কথাটা উড়িয়ে দেবার চেষ্টা করছিলাম, কিন্তু বিশ্বাস করেননি আমার কথা। গাড়িতে বসে মাধবীর বাড়ির দিকে যেতে যেতে কিরিটি বলল, আই অ্যাম শিওর আমি চলে আসার সঙ্গে সঙ্গেই মাধবী সন্দীপ রায়কে ফোন করবে, সব কথা জানাবে। কারণ কথাবার্তায় সেই টপি আমি ফেলে রেখেছিলাম মাধবীর সামনে। সন্দীপ রায় ওখানে আসবেনি, তাতে কী লাভ হবে আমাদের? নির্মলবাবু, আমি মাধবীর বসার ঘরে সোফার নিচে একটা টেপ রেকর্ডার লুকিয়ে রেখে এসেছি। তাদের মধ্যে যে সব কথাবার্তা হবে সব টেপ হয়ে যাবে। কি বলছেন মিস্টার রায়? তাই নির্মলবাবু, কখন কোথায় কিভাবে টেপ রেকর্ডারটা বসিয়ে এসেছি আপনিও জানতে পারেননি, মাধবীও জানতে পারেনি। ছোট্ট একটা জাপানি টেপ রেকর্ডার, বিশেষ করে সেটা রাখবার জন্যেই মাধবীকুঞ্জে আজ আমি গিয়েছিলাম বিকেলের দিকে। কারণ আমি জানতাম সন্দীপবাবু এখানে আসবেনি। তাই যে মুহূর্তে ফোনে সন্দীপবাবুর গলা পেয়েছি, বুঝেছি মাধবী টোপ গিলেছে। সন্দীপবাবুও তার কুঞ্জে এসেছেন, এখনও সেখানেই আছেন। সন্দীপ বলছিল, ইউ আর এ ফুল মাধবী, অত সব কথা কিরিটি রায়কে বলতে গেলে কেন? বলবো কেন? তিনি আমার মুখ থেকে বের করে নিয়েছেন সব কথা, তার যা জানার দরকার ছিল। তাই তো এখন কি করি? তোমাকে নিশ্চয়ই অ্যারেস্ট করবে ললিতার হত্যাকারী বলে। এ আমি সহ্য করতে পারবো না। চলো অনেক দূরে, ওদের নাগালের বাইরে এক্ষুনি আমরা পালিয়ে যাই। কিন্তু তাতেই কি প্রমাণিত হবে আমি ললিতাকে হত্যা করেছি? সন্দীপ শোনো প্লিজ, তুমি আর দেরি করো না, চলো। মাধবীর মুখের কথা কেড়ে নিয়ে সন্দীপ বলল, তোমার সঙ্গে যে আমার দীর্ঘদিনের পরিচয়, ললিতাকে বিয়ে করার আগে থেকেই, সে কথাটা তো বলনি। না, বলেছি সামান্য কিছুদিনের পরিচয় তোমার আমার। যাক, অন্তত একটা বুদ্ধির পরিচয় দিয়েছ। সন্দীপের কথা শেষ হলো না, কলিং বেলটা বেজে উঠল, ডিং ডিং। দেখো আবার কে এলো, সন্দীপ বলল। তুমি শোবার ঘরে যাও সন্দীপ, আমি দরজা খুলে দেখছি কে এলো। সন্দীপ ভিতরের ঘরে চলে গেল। মাধবী দরজা খুলতেই থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কিরিটি রায়, থানার ওসি মিস্টার লাহিড়ী, প্রতুল সাহা ও তার স্ত্রী সঞ্চিতা সাহা। মিস্টার রায়, আপনারা ভিতরে আসতে পারি মিস মুখার্জি? আসুন। সকলে ঘরের মধ্যে প্রবেশ করল। কিরিটি রায় দুই ঘরের চারপাশে দৃষ্টি বুলিয়ে নিয়ে প্রশ্ন করল, সন্দীপবাবু কোথায়? সন্দীপ? হ্যাঁ, অ্যাস্ট্রের মধ্যে সিগারেটটা দেখছি এখনও শেষ হয়নি। বলতে বলতে এগিয়ে গিয়ে অ্যাস্ট্রে থেকে অর্ধসমাপ্ত 555 সিগারেটটা তুলে নিয়ে বলল, এটা তো সন্দীপবাবুরও ব্র্যান্ড, তাই না মিস মুখার্জি? তাছাড়া নিচে তার ফরেন থেকে আনা ফিয়েটটা পার্ক করা আছে দেখে এলাম। কোথায় তিনি? ডাকুন তাকে। মাধবী বুঝতে পারে কিরিটিকে ফাঁকি দেওয়া চলবে না। সে শোবার ঘরের দিকে এগুলো, আর ঠিক সেই মুহূর্তে শিকারী বেড়ালের মতো সন্তর্পণে ক্ষিপ্র পায়ে সোফার নিচ থেকে টেপ রেকর্ডারটা তুলে নিল কিরিটি। ছোট্ট একটা জাপানি টেপ রেকর্ডার। একটু পরেই সন্দীপ মাধবীর সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে বের হয়ে এলেন। আসুন সন্দীপবাবু। অস্ট্রিচ পাখির নীতি নিয়েছিলেন কেন আপনারা হঠাৎ এই সময়ে? অন্য কথা বললেন সন্দীপ রায়। সন্দীপবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম আপনার স্ত্রীর মৃত্যুর কারণ হঠাৎ একটা স্ট্রোক নয়, শি ওয়াজ ব্রুটালি মার্ডার্ড। নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে। জানি, কিন্তু এখনও সে কথা আমি বিশ্বাস করি না মিস্টার রায়। ললিতা হার্টফেল করেই মারা গিয়েছে, এখনও আমি তাই বলবো না। কঠিন রিজু কিরিটির কণ্ঠস্বর। আপনি বললেও সত্যটা মিথ্যা হয়ে যাবে না। আপনি পাগল মিস্টার রায়। না, আমি যে পাগল নই সে কথা এখনই প্রমাণ হবে। আপনি একটা মারাত্মক ভুল করেছিলেন সেদিন সকালে আমাকে ফোন করে আপনার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে। সেদিন ওইভাবে ফোন করে আমাকে ডেকে না আনলে হয়তো ব্যাপারটার সত্য কোনোদিনই জানা যেত না। হ্যাঁ, আরও একটা ভুল সেদিন করেছিলেন আপনি সন্দীপবাবু। আপনি অনুমান করতে পেরেছিলেন একটা সত্যকে অকপটে আমাকে না জানতে দিয়ে। সন্দীপ রায় সপ্রশ্ন দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালেন। কিরিটি মৃদু হাসল, বলল, কিন্তু পাড়া যেমন চাপা দেওয়া যায় না, একদিন না একদিন ফুটে বের হবেই, তেমনি। সন্দীপ রায় বাধা দিলেন, কি আবোল তাবোল বকছেন কিরিটিবাবু? আবোল তাবোল আমি বকি না কোনো দিন, কিরিটি বলতে থাকে। আমার বাকি কথা শোনার আগে আপনারা যেসব কথাবার্তা কিছুক্ষণ আগে বলেছেন এই ঘরে, আসুন সে আলোচনাটা একবার সকলে শোনা যাক। কিরিটি কথাগুলো বলে ছোট্ট টেপ রেকর্ডারটা অন করে দিল। কি ব্যাপার মাধু, হঠাৎ এই অসময়ে? এই যে সন্দীপ, তুমি পালাও, আর একটুও দেরি করো না। ঘরের মধ্যে একটা পাষাণ স্তব্ধতা। একটা পিনও কার্পেটের উপর পড়লে বুঝে শোনা যাবে।
টেপ রেকর্ডার বেজে চলল। কি আমাকে ললিতার হত্যাকারী ভাবছেন? কিরিটি রায় আমাকেই শেষ পর্যন্ত ললিতার হত্যাকারী বলে ধরে নিয়েছেন। আশ্চর্য, ভদ্রলোকের মাথার নার্ভগুলো জানতাম খুব প্রখর, কিন্তু এখন দেখছি মোস্ট অর্ডিনারি। কিরিটি টেপটা বন্ধ করে বলল, না সন্দীপবাবু, কিরিটি রায় এখনও কিরিটি রায়, ওল্ড ফুলিশ হয়ে যায়নি। আপনিই ভুল করেছেন আমাকে আন্ডার এস্টিমেট করে। টেপ আবার চলতে লাগলো। না, বলেছি সামান্য কিছুদিনের পরিচয় তোমার আমার। কিরিটি আবার বলল, মিস মুখার্জি, আপনি যে মিথ্যে বলেছেন সেটা আমি বুঝতে পেরেছিলাম এবং আপনাদের মধ্যে কথাটা উঠবে অনুমান করেছিলাম। টেপ রেকর্ডারটা তাই ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম। এবার আমার কয়েকটা প্রশ্নের সত্য জবাব দেবেন কি মিস মুখার্জি? মাধবী চুপ করে থাকে। মাধবী দেবী, আমার কাছে সত্য কখনো গোপন থাকে না, তাই অনুরোধ, সত্যকে বিকৃত করার চেষ্টা করবেন না। কাম উইথ দ্য ট্রুথ। সে রাত্রে আপনি সন্দীপ রায়ের বাড়িতে গিয়েছিলেন। আপনি পাগল হলেন নাকি? না, হইনি, সত্য যা তাই বলছি। বাড়ির পেছনে লোহার ঘোরানো সিঁড়িটা ব্যবহার করেছিলেন আপনি সবার অলক্ষ্যে। আপনার নামে আমি কেস করব। করবেন, তার অনেক সময় পাবেন। আমি যা বলছি তাই এবারে শুনুন। আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন সন্দীপবাবু ললিতাকে সরাবার জন্য একটা ব্যবস্থা করবেন, কিন্তু আপনি জানতেন না সন্দীপবাবুর হাজার দোষ থাকা সত্ত্বেও তিনি ললিতাকে সত্যি সত্যি ভালোবাসতেন। কিরিটি বলতে লাগল, আপনি ভেবেছিলেন সন্দীপ যখন জানতে পারবে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, সে ক্ষেপে যাবে, কারণ তিনি জানতেন তিনি ইম্পর্ট্যান্ট, সন্তান প্রজননের কোনো ক্ষমতা তার শুক্রকীটের নেই, এবং ললিতা দেবীও তা জানতেন। অথচ তার মনের মধ্যে একটা মা হবার প্রচণ্ড ইচ্ছে ছিল। সেই ব্যাপারটায় চ্যালেঞ্জ জানিয়ে ললিতা অমিতাভের দ্বারস্থ হয়েছিল। সঞ্চিতা চিৎকার করে ওঠে, ইউ? হ্যাঁ সঞ্চিতা দেবী, অমিতাভবাবুর প্রচণ্ড একটা লোভ ও আকর্ষণ ছিল ললিতা দেবীর প্রতি, আর সেই সুযোগটাই তিনি সদ্ব্যবহার করেছিলেন ললিতা দেবীর কোনো এক মুহূর্তের দুর্বলতার সুযোগ নিয়ে। আপনার স্বামীও মানুষ, তার ওই দুর্বলতাটুকু ভুলে যাওয়ার চেষ্টা করবেন। যাক, যা বলছিলাম, প্রখর বুদ্ধিমতী মিস মুখার্জি, ব্যাপারটা জানতে পেরে সন্দীপবাবুকে বোধহয় কথাটা জানাই, এবং আশা করেছিলেন সন্দীপবাবু ললিতাকে হত্যা করবে, তারও কামনা পূর্ণ হবে। কিন্তু ললিতার প্রতি সন্দীপবাবুর ভালোবাসাটাই এবারও অন্তরায় হয়ে দাঁড়ালো। সন্দীপবাবু হেজিটেট করতে লাগলেন এবং কালক্ষয় করতে লাগলেন। মাধবী দেবীর সেটা সহ্য হলো না। এবার মাধবী মরিয়া হয়ে স্থির করলেন যা করার তাকেই করতে হবে। সেই মতো মাধবী সে রাত্রে ঘোরানো সিঁড়ি দিয়ে সন্দীপবাবুর এবং সকলের অজ্ঞাতে উপরের ঘরে গিয়ে পৌঁছলেন। বাহ, চমৎকার অ্যারাবিয়ান নাইটসের কাহিনী তৈরি করে শোনাচ্ছেন তো কিরিটিবাবু, মাধবী ব্যঙ্গভরে বলে উঠলেন। কিরিটি মৃদু হাসল। না, আরব্য রজনীর গল্প শোনাচ্ছি না, সে রাত্রে যা ঘটেছিল সেই নির্মম নিষ্ঠুর সত্য কাহিনী শোনাচ্ছি। আপনি জানতেন ডায়াবেটিসের জন্যে ললিতা ঘন ঘন জল পান করে, সেই কারণে সর্বদা তার ঘরে এক গ্লাস জল থাকতো হাতের কাছে। ঘরে ঢুকেই সেই জলে তীব্র হাইড্রাসালফার অ্যাসিড বিষ, যার কোনো রং নেই, স্বাদ নেই, জলের গ্লাসে মিশিয়ে দেন। বিএসসির ছাত্রী আপনি, ওই বিষয়টা সম্পর্কে, তার তীব্র কার্যকারিতা সম্পর্কে আপনার পূর্ব জ্ঞান ছিল, সেই মতো কাজটা হাসিল করতে পেরেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আপনার দুটো ব্যাপার তারপর ঘটে গেল। ভাঙা গ্লাসটা বাড়ির পেছনে লোহার ঘোরানো সিঁড়ির নিচে পাওয়া গেল, এবং দ্বিতীয়, সন্দীপ আপনাকে সন্দেহ করল, আর ঠিক সেই কারণেই সন্দীপ আপনাকে আড়াল করবার চেষ্টা করেছেন বরাবর। মাধবী পাগলিনীর মতো এবার চেঁচিয়ে ওঠে, ইউ স্কাউন্ড্রেল, ইউ ডিউটি পিগ, আই শ্যাল কিল ইউ। কিন্তু মাধবী তার হাতের পিস্তলটা, যা সে শাড়ির নিচে গোপন করে এনেছিল, সেটা বের করার সঙ্গে সঙ্গে লাহিড়ী ঝাঁপিয়ে পড়ে মাধবীর দুহাত ধরে ফেললেন। আরও কিছুক্ষণ পর কিরিটি বলল, লাহিড়ী, আপনাকে একটা অনুরোধ করব, ওকে অ্যারেস্ট করবেন না। ওর পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়ে গিয়েছে, দেখছেন না ওর চোখ মুখের চেহারা, লুক অ্যাট হার। মাধবী সহসা ওই সময় খিলখিল করে হেসে উঠল। এই জন্যেই আপনাকে বলেছিলাম লাহিড়ী, হত্যাকারী আপনার চোখের সামনে নাগালের মধ্যেই আছে। কিন্তু আপনি মাধবীকে সন্দেহ করলেন কখন? বাদলবাবুর মুখে মাধবীর কথা শুনে প্রথমেই তার উপরে আমার সন্দেহ হয় মূলত দুটো কারণে। প্রথম থেকেই ধারণা হয়েছিল আমার, ওই হত্যার পিছনে কোনো পুরুষের সক্রিয় হাত নেই। হত্যাকারী কোনো পুরুষ নয়, সম্ভবত কোনো নারী, কিন্তু কে হতে পারে? ভাবতে ভাবতে মনে হলো দ্বিতীয়ত, তাই যদি হয় তো কে হতে পারে? সঞ্চিতা কি?
পরে মনে হলো না, সঞ্চিতা নয়, তবে কে? একমাত্র ওই মাধবীকে ঘিরেই সন্দেহটা আমার ঘূর্ণাবর্তের সৃষ্টি করল। তাই মাধবীর ওখানে হানা দিয়েছিলাম। মাধবীর কথার মধ্যেই তাই স্পষ্ট হয়ে উঠল। হত্যাকারী আর কেউ নয়, মাধবী মুখার্জি। কিরিটি চুপ করল। ধন্যবাদ।